আচ্ছা শুরু করো। আসসালামু আলাইকুম। জিএসটি গুচ্ছ পরবর্তী সেকেন্ড টাইম ওরিয়েন্টেশনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। বাংলাদেশে এই মুহূর্তে অনলাইনে সবচেয়ে বড় সেকেন্ড টাইম যে প্ল্যাটফর্মটা আরটিডিএস তোমরা দেখতে পাচ্ছ, সেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট হচ্ছে আমাদের পেইড ব্যাচে যুক্ত। তো তাদেরকে নিয়ে আজকে আমরা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি আমাদের জিএসটি পরবর্তী শেষ সেকেন্ড টাইম ব্যাচ। এই বছরের অ্যাডমিশন সিজনে কিন্তু আরটিডিএস থেকে আর কোনো সেকেন্ড টাইম ব্যাচ আসবে না, এটাই কিন্তু শেষ ব্যাচ। যাদের যুক্ত হওয়ার দরকার তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আজকে এমন কিছু কথাগুলো বলবো যেটা তোমাদের সেকেন্ড টাইম গাইডলাইনে অনেক বেশি কাজে দিবে এবং অনেক বেশি তোমাদেরকে সামনের দিনগুলোতে হচ্ছে মোটিভেটেড রাখবে। কারণ সেকেন্ড টাইম জার্নি মানেই আসলে হচ্ছে পড়াশোনা, ডিসিপ্লিন প্লাস হচ্ছে মোটিভেশন প্লাস হচ্ছে যে মেন্টাল স্ট্রেংথ ধরে রাখা। তো এই জন্য যা যা করা দরকার, যেই সমস্ত জিনিসগুলো করা দরকার, আজকের লাইভে আমরা সেই জিনিসগুলাই বলবো। আজকে আমাদের সাথে আরটিডিএস এর পুরো টিমের অনেকেই আছে, অনেকেই নাই, তবে তোমরা অধিকাংশ ভাইয়াদেরকেই তোমরা আজকে দেখতে পাচ্ছ। তো আজকে আমাদের সাথে একটা দুর্দান্ত সেশন হবে, আশা করি অনেক বেশি ভালো এবং অনেক বেশি দুর্দান্ত গুছানো জিনিস হতে যাচ্ছে তোমাদের সবার সাথে। আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা বুঝতে পারছো রাহাত ভাইয়ের কথা শুনে যে আমরা আসলে কী জন্য এখানে দাঁড়ানো আছি। আমাদের কোর্সের যারা আছো অলরেডি 6.1 এর, এবং সংখ্যাটা কিন্তু আসলে হিউজ। সংখ্যাটা যদি আমরা একটু বলি সেটা হচ্ছে প্রায় 3000 প্লাস স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ। তো তোমাদের সবার সাথে যদি আমাদের অলরেডি একটা স্পেশাল ফ্রি উইকের মাধ্যমে তোমাদের সাথে আমাদের একটা যোগাযোগ হয়ে গেছে, কিন্তু তারপরে আমরা অফিসিয়ালি আজকে আমরা একটা ওরিয়েন্টেশন করতে যাচ্ছি। এবং ওরিয়েন্টেশনটা আসলে তোমরা যদি চিন্তা করে যাচ্ছে ভাই ওরিয়েন্টেশনে কী হবে, ওরিয়েন্টেশনের চাইতে আমরা যদি গাইডলাইন কথাটা ইউজ করি তাহলে মনে হয় আমার মতে ব্যাপারটা বেশি পারফেক্ট হবে। কারণ এখানে তোমাদের ভাইয়ারা দাঁড়ানো আছে, তোমাদের এই টাইমটাতে কীভাবে শুরু করা উচিত, কী করা উচিত এবং কী করা উচিত না, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত সময়ে টু দ্য পয়েন্টে কিছু কথাবার্তা বলবো। তোমরা এই সময়টা 40 মিনিট বা 1 ঘন্টা যতক্ষণ সময় হয়, আমরা 1 ঘন্টার বেশি না নেওয়ার চেষ্টা অবশ্যই করবো। এই টাইমটাতে একটু মনোযোগ সহকারে থাকবা এবং শুরুতেই খুব বেশি প্রশ্ন না করে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবা, কারণ তোমাদের প্রশ্নগুলো সব আসলে এখানে স্লাইডের মধ্যে দেয়া আছে, আমরা সেগুলো নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। তুরাব। তো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যেরকম তোমরা এনথুজিয়াজম নিয়ে স্টার্ট করতেছো একদম নতুন সেকেন্ড টাইম ব্যাচ তোমাদের জন্য, তোমরা অনেকে আস্ক করতেছিলা যে ভাই জিএসটি এক্সাম শেষ, এখন নতুন করে শুরু করলে হবে কিনা। শুরু করলে হবে, আমরা যেভাবে বলি সেই স্টাইলে পড়ালেখা করো। নতুন একটা ব্যাচে সবাই অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে পুরো টাইমটা ধরে তোমাকে এই উৎসাহ রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, পরিশ্রম রাখতে হবে। আচ্ছা, একটা জিনিস তোমরা খেয়াল করবা, যখনই তোমরা ডিমোটিভেটেড থাকো অথবা হতাশায় ভোগো, দেখবা যে আমরা একটা লাইভ সেশন নিয়ে হাজির হয়ে গেছি। সো আমরা বরাবরই লাইভ নিলে দেখবা যে তোমরা একটা মোটিভেটেড ফিল করতেছো, তোমাদের মধ্যে যে হতাশা ছিল সেটা কেটে যাবে। সো এরকমই একটা লাইভ সেশন আজকে শুধুমাত্র একটা কোর্সের ওরিয়েন্টেশন, মানে আমরা কোর্স নিয়ে শুধু বলবো এরকম না, তোমাদের জন্য একটা পারফেক্ট গাইডলাইন সেশন থাকবে। সো অবশ্যই আজকের লাইভের একদম শেষ পর্যন্ত থাকবা এবং তোমাদের যারা ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও এবং শেয়ার করে দাও, এবং সবার জন্য আসলে লাইভটা, ঠিক আছে? যারা সেকেন্ড টাইম প্রিপারেশন আগে থেকে নিচ্ছ আমাদের, বা হচ্ছে ধরো নতুনভাবে জয়েন করছো বা জয়েন করবা ফিউচারে, সবার জন্য কিন্তু এই সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো লাইভের শেষ পর্যন্ত সবাই থাকবা। তো আসসালামু আলাইকুম। আজকের লাইফটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি তোমাদের সবারই মনের অবস্থা আসলে খারাপ, কিন্তু নতুন একটা শুরু আমরা করছি এবং নতুন একটা শপথ নিয়ে শুরু করতে হবে, যার জন্য সৃষ্টিকর্তার নাম নিয়ে, আল্লাহর নাম নিয়ে আমরা সব কিছু শুরু করব। এবং আজকে থেকে তোমাদের নতুন একটা গল্প রচনা করার জার্নি শুরু, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, একদম শেষ পর্যন্ত থাকো। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে, প্রত্যেকটা প্রবলেম নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? যেমনটা রাহাত ভাই প্রথমেই বললেন যে সেকেন্ড টাইম প্রিপারেশন শুধুমাত্র আসলে নিজের পড়ালেখাটা কন্টিনিউ করাই না, তোমাকে হচ্ছে এখানে অনেক বেশি মেন্টাল সাপোর্টও দরকার হয়। কারণ ফার্স্ট টাইম যে চান্স মিস হয়েছে কোন কারণে সেটা তোমরা সবচেয়ে বেশি ভালো করে জানো। সেকেন্ড টাইমে তোমাদের মূল কাজ হচ্ছে এটাই, যেই কারণে তোমাদের চান্স মিস হয়েছে সেই কারণটা যাতে আর রিপিট না হয়। অর্থাৎ তোমাদের যদি পড়ালেখায় কন্টিনিউটি না থেকে থাকে প্রথম সময়, এখন তোমাদেরকে হচ্ছে একদম কন্টিনিউয়াস পড়ালেখা করে যেতে হবে। আর সেকেন্ড টাইম ব্যাচ আর আরটিডিএস এই কথাটা তো আসলে একদম ওতপ্রোতভাবে জড়িত। তোমরা জানো যে বিগত বছরগুলায় অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি সেকেন্ড টাইম ব্যাচে সবচেয়ে বেশি কেউ চান্স পেয়ে থাকে সেটা হচ্ছে আরটিডিএস থেকে। এই কারণে দেখবা ফেসবুকে বিভিন্ন গ্রুপে হচ্ছে মাইনুল ভাইকে বলা হয় সেকেন্ড টাইমারদের লিডার, মাইনুল ভাই হচ্ছে সেকেন্ড টাইমারদের হিরো। একটা কথা বলি, সেকেন্ড টাইম জার্নি হচ্ছে অনেক বড় একটা জার্নি, অনেক লং একটা জার্নি এবং অনেক টাফ একটা জার্নি। আর এই জার্নিতে কীভাবে একজন স্টুডেন্টকে সার্ভাইভ করাইতে হয় সেটা আরটিডিএসের চেয়ে ভালো কেউ জানে না। তো পুরো জার্নি তোমাদের সঙ্গে আমাদের খুব সুন্দরভাবেই ইন্টারাকশন হবে। পুরো জার্নিতে আমাদের সঙ্গে থাকো, কথাবার্তাগুলো মেনে চলো, ক্লাসগুলো ঠিকমতো করো, এক্সাম ঠিকমতো দিও। ইনশাল্লাহ ভালো কিছুর পর আমাদের আবার দেখা হবে। সাদিদ সবার লাস্টে।
আচ্ছা, তো ভাইয়ারা সব কথা বলে ফেলছে, কোনো সমস্যা নাই। আমরা আছি তোমাদের সাথে একদম লাস্ট পর্যন্ত, এবং সব সময় সব লাইভে আসলে সেম সেম কথাই হয়, বাট যতটুকু কাজে লাগবে অতটুকু হচ্ছে তুমি কতটুকু নিচ্ছ নিজের মাঝখানে, বা কতটুকু তুমি সে অনুযায়ী কাজ করতেছো। তো লাস্ট পর্যন্ত থাকো, আমরা অল্প টাইমের ভিতরে শেষ করে দিব ইনশাল্লাহ। জাস্ট আমি ওদের একটা আপডেট দিতে মানে এই জন্য বলতেছি, আগামীকাল হচ্ছে মেডিকেল ব্যাচের ওরিয়েন্টেশন, এবং আমি হচ্ছে হল থেকে ফিরতেছিলাম, তো হল থেকে ফেরার সময় দুইজন সেকেন্ড টাইমার ঢাকা মেডিকেলের হলে, একজন তানজিম আর একজন হচ্ছে মুরসালিন। দুজন দেখে দুজনের সাথে কথা হইলো, এবং ওদের সাথেও জার্নি শেয়ার হইলো যে গত বছর ওরা এই টাইমে এরকম অবস্থায় ছিল, প্রিপারেশন স্টার্ট করতেছিল, আর আজকে ওরা ওরিয়েন্টেশন প্রিপারেশন নিচ্ছে, এবং আগের রাতে বসে ওরা ওরা এই যে স্বপ্নটা দেখতেছিল তার একটা প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি তোমরা যারা আজকে থেকে শুরু করতেছো, পরের বছর ইনশাল্লাহ তোমাদের সাথে ক্যাম্পাসে আবার আমার দেখা হবে, ভাইয়াদের সাথে দেখা হবে, এবং তখন আমরা অন্য ব্যাচের সাথে তোমাদের সেই স্টোরিগুলো শেয়ার করবো। ওকে, সো এই যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সব ধরে রাখতে হবে, চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা তুরাব, তুই যে ঘটনাটা বললি, এটা আমার সাথে গতকালকেও ঘটছে, আজকেও ঘটছে। আমি হচ্ছে হলে ঢুকতেছিলাম বা যাওয়া আসা করতেছিলাম যেখানে হোক, সো অনেক নতুন মুখের সাথে দেখা হয়েছে, সালাম দিচ্ছে। আমি তো মানে সবাইকে তো আমি আর চিনি না, তাই না? সো ওরা হচ্ছে সালাম দিয়ে বলতেছে যে ভাই আপনার সাথে তো আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনে দেখা হয়েছিল, বাট বা হচ্ছে আপনার ক্লাস করছি বা আপনাদের আরটিডিএসে ছিলাম, এরকম কমেন্টগুলো সবার কাছ থেকে মোটামুটি পাইছি। সো তোমরা যারা এখন স্বপ্ন দেখতেছো, আই হোপ তোমরা শেষ পর্যন্ত লেগে থাকো। ইনশাল্লাহ পরের বছর তোমাদের সাথে আমাদের ক্যাম্পাসে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা, তো আমরা আবারও একটু তোমাদের মনে করায় দিই, আমাদের আসলে আরটিডিএস এর যে টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একাংশ হচ্ছে আছে, অনেক অংশই হচ্ছে যে আসলে নাই, স্বাভাবিক। অনেকেই হচ্ছে চাকরি নিয়ে ব্যস্ত, এবং অনেকে অনেকভাবেই হচ্ছে যে একটু ব্যস্ত, বাট তোমাদের জন্য হচ্ছে সার্ভিস বা ডেডিকেশন হচ্ছে আমরা সবসময় 100তে 100 দিই, তোমরা এটা জানো অলরেডি। তো যাই হোক, তাও একটু তোমাদেরকে দেখায় নি আগে, সব টিচারদেরকে একটু একবার তোমরা দেখে নাও যে একটা বিশাল একটা টিচার প্যানেল। তো সবাইকে একসাথে আসলে তোমরা তো বুঝোই যে একসাথে করাটা একটু কঠিন, তো তারপরও দেখো আলটিমেটলি ক্লাসের সময় সবাই চলে আসে খুব সুন্দর করে। তো এখানে বিশাল একজন মানে কতজন আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জনকে হচ্ছে এখানে দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? তো 15 জন টিচার প্যানেল, তো তোমরা খুব সুন্দর করে হচ্ছে দেখতে পাচ্ছ। তো যেটার জন্য আসলে এত কথা বলা, দেখো এখানে কি লেখা আছে, এইচএসসি 25 গুচ্ছ পরবর্তী সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ। এটাই কিন্তু আরটিডিএসে আমাদের এই বছর মানে এই অ্যাডমিশন সিজনের শেষ সেকেন্ড টাইম ব্যাচ, ঠিক আছে? এরপরে কিন্তু নতুন করে যদি 2 মাস পরে যায় যদি কেউ বলো ভাই আপনাদের কি নতুন সেকেন্ড টাইম ব্যাচ আসবে, অ্যান্সার হচ্ছে আর আসবে না। এটাই আমাদের প্রত্যেক বছর হচ্ছে আমাদের 2টা সেকেন্ড টাইম ব্যাচ আসে মেডিকেল অ্যাডমিশনে, তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড টাইম ব্যাচ, যেটা পরশু দিন থেকে হচ্ছে ক্লাস শুরু হতে যাচ্ছে। সো একদম পুরো নতুন ওয়েতে তুমি যদি আমাদের সেকেন্ড টাইম ব্যাচে আমাদের সাথে জার্নি শুরু করতে চাও, পরশু দিনের মধ্যে ভর্তি হয়ে যাও, তাহলে প্রথম ক্লাস থেকে হচ্ছে তুমি লাইভে আমাদের সবার সাথে থাকতে পারবা। তার মানে কি ভাই, আমি যদি 5 দিন পরে ভর্তি হই তাহলে কি আমি সব ক্লাস পাবো না? অবশ্যই পাবা। সব কিছু সুন্দর করে হচ্ছে আমাদের ওয়েবসাইটে rtdslive.com, যেই ওয়েবসাইট দিয়ে তুমি কোর্সে ভর্তি হবা, এই ওয়েবসাইটে সুন্দর করে সাজানো থাকবে, সবই পাবা। তবে একদম প্রথম দিন থেকেই লাইভে থাকতে পারলে এটা আরও একটু বেটার। এই জন্য আমরা বলি যে 4 তারিখের আগেই দ্রুত ভর্তি হয়ে যাও, তোমাদের তুরাব ভাইয়ার ক্লাস দিয়ে হচ্ছে শুরু হবে আমাদের সেকেন্ড টাইম এই নতুন ব্যাচটার জার্নি। তো আমরা টিচার প্যানেল দেখায় ফেলছি, আমরা একদমই আজকে তোমাদের সময় নিব না। সেকেন্ড টাইমারদের হচ্ছে আমরা টাইম লাইনটা একটু পরে দেখাই, তোমাদের কিভাবে পড়াশোনা বা আমরা কিভাবে প্ল্যানটা সাজাইছি, কোর্স প্ল্যানটা কত দিনের মধ্যে সিলেবাস শেষ করব, তোমাদের কত দিনের মধ্যে করা উচিত, রিভিশন দিবা কত মাস ধরে, সব কিছু আমরা সুন্দর করে এখানে বলবো, একটু পরে বলছি। আচ্ছা, আরটিডিএস এর হচ্ছে স্পেশাল হচ্ছে মেন্টাল যে সাপোর্টটা, এটা নিয়ে আমি একটু জাস্ট দ্রুত বলি। মেন্টাল সাপোর্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা যারা সেকেন্ড টাইমার তারা আসলে খুব ভালো মতো হচ্ছে ফিল করে। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি যেই তো সেকেন্ড টাইমার, আপনি কেমনে বুঝেন এগুলা? আমি অলরেডি 10 বছর ধরে পড়াচ্ছি, তো অনেক সেকেন্ড টাইমার স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করতেছি, প্লাস হচ্ছে আমি মাইনুলকে অনেক কাছে থেকে দেখছি, ওর অনেক এক্সপিরিয়েন্স শুনছি। তো সেগুলোর থেকে আমি যেটা বলতে পারি যে সেকেন্ড টাইম জার্নিটা ইটসেলফ একটা টাফ ডিসিশন। কেন টাফ ডিসিশন? কারণ অনেক সময় ফ্যামিলি থেকে পর্যন্ত সাপোর্ট পাওয়া যায় না। ওর্স্ট কেস সিনারিওতে দেখবে তোমার ফ্যামিলি পর্যন্ত সাপোর্ট দিচ্ছে না। অনেক স্টুডেন্টকে আমরা চিনি যারা নিজের টাকা দিয়ে হচ্ছে কোর্সে ভর্তি হয়েছে, বাবা মারে জানায় নাই, বাবা মারে জানাইলে বাবা মা হচ্ছে রাগ করবে যে দরকার কি আর সেকেন্ড টাইমে টাকা নষ্ট করার, কোন একটা জায়গায় ভর্তি হয়ে যায়। বুঝতে পারতেছো? ওর্স্ট কেস সিনারিও, যে বাসায় বলতে পারতেছে না সে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে, এরকমও স্টুডেন্ট পাইছি। তো এই জন্য সেকেন্ড টাইম জার্নিটা আসলেই কঠিন। আর যারা সাপোর্টিভ বাবা মা পেয়েছো তারা এই দিক থেকে আসলে নিজেদেরকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করতে পারো, কারণ আসলেই সাপোর্টিভ বাবা মা পাইলে সেকেন্ড টাইম জার্নিটা আসলে একটু হলেও ইজি হয়ে যায়। তো মেন্টাল একটা সাপোর্ট লাগে। দেখা যায় ছাত্রছাত্রীরা হতাশ থাকে এবং সে যখন জার্নি শুরু করে প্রতি পদে পদে তার ভিতর থেকেই মনে হয় কেউ একজন বলে ওঠে, এই তুমি যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তুমি কি পারবা? পারবা তো
একদিন 2 দিন শুরুতে তো সবার এনার্জি থাকে, সবাই তো এনার্জি দিয়ে শুরু করে, 7 দিন পরে এনার্জিটা একটু ডাউন হয়ে যায়, 20 দিন পর আরেকটু ডাউন হয়ে যায়, 1 মাস পরে আরেকটু ডাউন হয়ে যায়, তখন নিজের ভিতর থেকে কেউ একজন বলে ওঠে আদৌ কি পারবো, এই যে ডাউট ঢোকা শুরু হয়, সেলফ ডাউট, এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্যই তখন দরকার হচ্ছে আমাদের মতো টিচারদের, যারা তোমাকে শুধু পড়ানো না, তোমাদের সাথে টেলিগ্রামে সবসময় কানেক্টেড থাকবে। এবং এই ব্যাপারে হচ্ছে মাইনুল ভাই, তুমি অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে মেডিকেলের, তুমি এগুলোর মধ্যে যাচাই বাছাই করে দেখো, সেকেন্ড টাইমের এই যে মেন্টাল সাপোর্টটা মাইনুলের মতো, আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এটা ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। মাইনুলের মতো সেকেন্ড টাইম স্টুডেন্টদের সাথে এইরকম কানেক্টেড থাকা, এইরকম সাপোর্ট দেওয়া, তুমি পুরো অনলাইনে বাংলাদেশে আর দ্বিতীয়টা পাবা না। এইটা আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেক কিছু পাইতে পারো, তো এইটা তুমি পাবা না। কারণ কি পরিমাণ টাইম দেয় সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য, কি পরিমাণ খাটে, এটা নিজের চোখে দেখা। একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, যদিও মাইনুল একটু হাসতেও পারে, হাসির হইলেও ব্যাপারটা সত্যি। 2 বছর মনে হয় না মাইনুলের বিয়ে হয়েছে 2 বছর আগে, তো 2 বছর আগে মাইনুলের যেদিন বিয়ে হয়েছে, বিয়ের দিন, এটা হচ্ছে আমাদের প্রয়াস 4.1, আজকে তোমরা কি 6.1S এর ব্যাচের, তখন ছিল প্রয়াস 4.1S। তো 4.1 ব্যাচে বিয়ের দিন রাতে দেখি মাইনুল পড়া দিচ্ছে, মানে ওর ওই দিন শিডিউল ছিল পড়া দেওয়ার, ওই দিনও পড়া দিচ্ছে। আমরা তো ধরে নিচ্ছি আজকে জীবনও পড়া দিবে না, বেচারা বিয়ে শাদী করে, বুঝছই তো। বিয়ের দিন রাতে দেখি হুট করে মাইনুলের পোস্ট 4.1S গ্রুপে, মানে 4.1 গ্রুপে, দুরন্ত প্রয়াস তখন 4.1 ছিল, এইচএসসি 24 ব্যাচের সময় আর কি, মানে 24 সালে আর কি যদি আমি বলি, দেখি যে পড়া দিয়ে ফেলছে। তাহলে তুমি চিন্তা করতে পারো একটা মানুষের ডেডিকেশন, ভাই ওর বিয়ের দিনও সেইটা ভুলে নাই যে আজকে আমার পড়া দেওয়ার কথা ছিল, সেকেন্ড টাইমের স্টুডেন্টদেরকে সে পড়া দিছে, সে পড়া আদায় করে, এই জিনিসটা। আর এখানে আরও অনেক স্টুডেন্ট আছে, আমি জানি কমেন্টে ওরাই বলবে যে মাইনুল ভাই, ঠিক আছে, এটা কমেন্টে এমনিই বলবে। সো এই জিনিসটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? 1 মাস গেলে বুঝবে, এখন বুঝবা না, এখন মনে হবে দূর ভাই আমি তো শুরু করছি, একদম ফাটায়া দিব। 1টা মাস যাক, যখন নিজের উপরে সেলফ ডাউট শুরু হবে, তখন বুঝবা যে এই মেন্টাল সাপোর্ট আরটিডিএস এর ভাইয়ারা, মাইনুল ভাইয়া কতটা ইম্পর্টেন্ট লাইফে সেকেন্ড টাইম জার্নির জন্য। ওকে, আমি অনেক বকবক করে ফেলছি, তো আমি একটু বাকিদেরকে একটু বলার সুযোগ দিই। আচ্ছা, এইটার উত্তরটা দিয়ে তারপরে তুই ইয়ে থেকে বেরোবি, হ্যাঁ, যে এখন থেকে শুরু করলে আসলে দেরি হবে কিনা। আমরা এখন বলতে হচ্ছে আমরা বুঝাচ্ছি, ধর আজকে থেকেই, মানে নতুন রুটিনটা যেটা আমরা 4 তারিখ থেকে আমরা রুটিন দিচ্ছি, এই সময় থেকে শুরু করলে ওদের ব্যাপারে তোর ইয়েটা কি, আমরা হচ্ছে এটা বলে আমরা টু দ্য পয়েন্টে কথাবার্তা বলতেছি, আশা করি তোমরা হতাশ হবে না। সিম্পল জিনিস, সিম্পল হিসাবটা আমি তোমাদেরকে একদম সিম্পলি বলি, যে এই বছর তোমরা শিক্ষামন্ত্রীর একটা বক্তব্য বা মন্তব্য শুনছো যে এই বছর নাকি হচ্ছে এইচএসসি রেজাল্টের পরপরই, মানে খুব বেশি গ্যাপ দিতে চাচ্ছে না, এইচএসসি রেজাল্টের পরপরই নাকি তোমার হচ্ছে মেডিকেল পরীক্ষা নিয়ে নিতে চাচ্ছে বা অ্যাডমিশন শুরু করতে চাচ্ছে, মেডিকেল না, মানে ওভারঅল অ্যাডমিশনের কথা বলছে। তো এখন আমি একটা সিম্পল জিনিস বলি, এইচএসসি তো এখন রুটিন দেওয়া আছে, 26 ব্যাচে জুলাইয়ের 2 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, এবং সেই রুটিন অনুযায়ী ওদের থিওরিটিক্যাল পরীক্ষা, ঠিক আছে, লিখিত পরীক্ষা বা থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হবে হচ্ছে আগস্টের 4 তারিখে। উচ্চতর গণিত হায়ার ম্যাথ সেকেন্ড পেপার দিয়ে ওদের আগস্টের 4 তারিখে থিওরিটিক্যাল পরীক্ষা শেষ হবে। আর বলা আছে যে 15ই আগস্টের মধ্যে ওদের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ করতে হবে, ইনস্ট্রাকশন আছে বোর্ড থেকে। তার মানে অফিসিয়ালি এইচএসসি শেষ হবে 15ই আগস্ট। আর বাংলাদেশে মোটামুটি এইচএসসি রেজাল্ট দিতে মোটামুটি 2 মাসের মতো সময় লাগে, 2 মাসের মতো সময় লাগে, এটা স্ট্যান্ডার্ড, 60 দিনের মধ্যে এইচএসসি রেজাল্ট দেয়। তাহলে 15ই আগস্ট যদি এইচএসসি শেষ হয় সব মিলে প্র্যাকটিক্যাল সহ, তাহলে সেপ্টেম্বরের 15, অক্টোবরের 15, অক্টোবরের 15-র মধ্যে তোমাদের কি দিবে, এইচএসসি রেজাল্ট দিবে। তাহলে অক্টোবরের 15তে যদি এইচএসসি রেজাল্ট দেয়, এরপরে যদি খুব দ্রুতও পরীক্ষা নেয়, মিনিমাম 15টা দিন কি লাগবে না, 10-15 দিন তো লাগবে। কারণ রেজাল্ট দেওয়ার পর তোমরা আবেদন করবা, আবেদন ফি জমা দিবা, তারা ওটা যাচাই বাছাই করবে, তারপরে সিট প্ল্যান দিবে, দেন না পরীক্ষা হবে। আমার কথাটা কি বুঝছো? তার মানে অক্টোবরের 15 তারিখের পর আরও ধরে নাও সবচেয়ে ফার্স্টও যদি পরীক্ষা নেয় তাও নভেম্বরের একদম শুরুতে বা অক্টোবরের লাস্টে ছাড়া উপায় নাই। তাহলে আমি যদি ধরেও নিই একদম সর্বনিম্ন সময় যদি ধরে নিই যে অক্টোবরের শেষে পরীক্ষা নিবে, কথার কথা শিক্ষামন্ত্রীর মন্তব্য অনুযায়ী, স্টিল এখন কোন মাস, মে মাসের কেবল শুরু হইলো, তাহলে মে মাস পুরাটা, জুন পুরাটা, জুলাই পুরাটা, আগস্ট পুরাটা, সেপ্টেম্বর পুরাটা, অক্টোবরের লাস্টে পরীক্ষা হলো মোটামুটি অক্টোবরের 20-25, মানে ধরো অলমোস্ট অক্টোবর পুরাটা, তাহলে কয় মাস সময়, 6 মাস। তো এই যে তোমরা যখন ফার্স্ট টাইমার ছিলা, প্রতিদিন মনে হতো না যে ইস ভাই আর 7টা দিন পাইলে ফাটায়া দিতাম, আর 3টা দিন পাইলে ভাই একদম ফাটায়া পরীক্ষা দিতাম, সেই জায়গায় তুমি এখন 6 মাস পাইছো। একটু রিমাইন্ড করো নিজেকে, একটু টাইম মেশিনে করে একটু 6-7 মাস আগে চলে যাও, যখন তুমি ফার্স্ট টাইমার ছিলা, তখন তুমি প্রতিদিন কি চিন্তা করতে যে ভাই আর 7টা দিন পাইলে ফাটায়া দিতাম। তাহলে যেই তুমি 6 মাস আগে চিন্তা করতে 7টা দিন পাইলে ফাটায়া দিতাম, সেই তুমি এখন 6 মাস পাইছো। 7 দিনের জায়গায় তুমি 6 মাস পাইছো, বা 6 দিনের জায়গায় 6 মাস পাইছো। তুমি নিজেই বলো এটা এনাফ কিনা? অবশ্যই এনাফ, কারণ তুমি নিজে ফিল করতে পারো যে ভাই ওই সময় যদি 7 দিন পাইলে ফাটায় দিতে পারতাম, তাহলে আজকে অবশ্যই কি 6 মাস তুমি সময় পাচ্ছ, এনাফ। তুমি যদি সিরিয়াস থাকো জীবন নিয়ে, সিরিয়াস লেভেলে পড়াশোনা করো, 6 মাস এনাফ টাইম, তুমি নিজেও বুঝতেছো এটা।
ওকে, ওকে, আমরা তাহলে মনে হয় উত্তরটা তোমরা পাইছো যে আমরা বারবার, এবং এটা আমার মনে হয় এটা তোমাদের আসলে হচ্ছে একটা সত্য কথা বলতে বড় ধরনের দোষ, হ্যাঁ, যে হচ্ছে কি বারবার কোয়েশ্চেন করা যাবে এখন থেকে শুরু করলে হবে কিনা। কালকে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমি ধরে নিচ্ছি এখানে বেশিরভাগই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তো তোমাদের পেইড ব্যাচে আমি একটা মেসেজ দিলাম টেলিগ্রামে যে হচ্ছে তুমি আগে শুরু করো। এইখানে সেম মানে রাহাত আমি আচ্ছা, আমি একটু মাইনুলের কথাটা কেড়ে নিই, একটু ছোট্ট করে Okay, বলি। okay. কয়েকজন জিজ্ঞেস করতেছে মাইনুল ভাইয়ের সাথে কেমনে যোগাযোগ করব। তুমি আমাদের পেইড ব্যাচে যুক্ত থাকলে মাইনুল ভাই নিজ উদ্যোগে তোমার সাথে যোগাযোগ করবে, টেনশন নেই। ওরা ভাবতেছে কোনো পেজে মেসেজ দিতে হবে, কি করতে হবে, কিছু করতে হবে না। আমরা তোমাদেরকে টেলিগ্রামে প্লাস হচ্ছে ফেসবুক গ্রুপেই সাপোর্ট দিব, যে এই পেইড ব্যাচে। একজন জিজ্ঞেস করলো, এই জন্য বললাম যে Okay, ভাইয়ের okay. কোন পেজের নাম কি, আচ্ছা। নক দিতে হবে কিনা, ও ভয় পেয়ে গেছে আসলে। হ্যাঁ। ওইটা আর যেটা বলতেছিলাম, ওদের আমি হচ্ছে এরকম মানে গত কয়েকদিন টেলিগ্রামে কয়েকজন এরকম সমস্যা বলতেছিল যে ভাই শুরু করতে পারতেছি না, তো ওদের জাস্ট আমি কয়েকটা লাইন লিখে বলছি যে তুমি আগে জাস্ট শুরু করো অল্প একটা টার্গেট নিয়ে, সেটা 30 মিনিটের টার্গেট হতে পারে, 40 মিনিটের টার্গেট হতে পারে। এইটার নিচে আবার সেম কমেন্টই, ভাই এখন থেকে শুরু করলে হবে কিনা। কেন ভাই এখন থেকে শুরু করলে হবে না, তাহলে কবে শুরু করবা তুমি? আমার কথা হচ্ছে এটা, তুমি প্রথমবার যখন প্রিপারেশন নিচ্ছ তখন 3 মাসের প্রিপারেশন নিচ্ছ, এখন তুমি এই যে রাহাত যেটা বললো 6 মাসের মতো সময় পাচ্ছ, তাহলে হবে না কেন? আগে নিজের প্রতি কনফিডেন্স থাকো, তারপর পরীক্ষার আগের দিন কয়েকজন জিজ্ঞেস পুরো করলো, আবার হবে নিজেকে কিনা। সামলাতে পারতেছে না। বল। আচ্ছা, আমি বললাম যে এখন থেকে তোমার পড়লে হবে না, কি করবা বলো? হ্যাঁ, ওরা পিছনে যাবে, ওদের কাছে হ্যাঁ। সবার কাছে Time machine আছে, time তুমি machine চলে আছে, যাবে। ওরা পিছনে যাবে। মানে তাহলে তুমি আর পড়ালেখা করবা না? মানে তাহলে তুমি কি আর তোমার যে ইচ্ছা সেই ইচ্ছা আর পূরণ করবে না? তাহলে এই প্রশ্নটা কেন আসে? তোমার যেই সময় টাইম আছে ওই সময় টাইম থেকে তুমি ম্যাক্সিমাম ট্রাই করো, যে পিছায় পড়ো অন্যদের যাতে বেশি পরিশ্রম করো। কথা হচ্ছে সিম্পল। মাঝে মাঝে মনে হয় তাই না? পরীক্ষার হলে ঢোকার আধা ঘন্টা আগে আগে- প্রশ্ন করবে, ভাই এখন থেকে শুরু করলে কি হবে, এরকমই মাঝে এগুলো মাঝে নিয়ে মনে টেনশন হয়। করে অনেক সময় আছে, পড়ো ভালো হবে, ঠিক আছে? এই নিয়ে আর দুশ্চিন্তা করো না। দূরে থাক, আমরা আরেকটা ব্যাপারে একটু কথাবার্তা বলি। এটা নিয়ে একটু বলে দিই। আচ্ছা, মেডিকেলের পাশাপাশি ভার্সিটি প্রিপারেশন যেটা হবে, সহজ কথায় তোমাকে বলি, তোমার যদি হচ্ছে তুমি বায়োলজি আর ইংলিশ দেখাও, ওভারঅল বায়োলজি ইংলিশ দেখাও নাকি মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে, বায়োলজি ইংলিশ নিয়ে কিচ্ছু তোমার টেনশন করা লাগবে না। তুমি যদি ইংলিশে একটু ডিটেলসে পড়ো, ইংলিশে ভার্সিটি কোয়েশ্চেন সলভ করো, একই সাথে মেডিকেলে তো একদম খুব ভালো হবেই, একই সাথে তোমার হচ্ছে ভার্সিটিও ভালো হবে। বায়োলজির ক্ষেত্রে সেম। এবার আসি হচ্ছে তোমার ফিজিক্সের কেসে, যেটা ফিজিক্সের কেসে সহজ কথা হচ্ছে তুমি মানে ফিজিক্সের ক্ষেত্রে একটু তোমার প্যারা নেওয়া লাগবে। ফিজিক্সের ক্ষেত্রে কী করা লাগবে? ক্লাস করবা, ক্লাসে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। 2 নাম্বার টাস্ক অনুশীলনী করবা। তাহলে এই দুইটা করলে কি মেডিকেল প্রিপারেশন শেষ না? এরপরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, ধরো তোমার কাছে এখন আমার ফিজিক্সের 21টা অধ্যায় আছে, এখন তো ফুল সিলেবাসে ভার্সিটি এক্সাম হবে। তুমি এই যে মানে এই যে মেডিকেলের আগে তুমি জাস্ট 10 থেকে 12টা অধ্যায়ের এই অনুশীলনী আর মেডিকেল ক্লাস করার পরে তুমি দেখবা আমাদের কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স আছে, তুমি শুধু ওইটার স্লাইডটা নিয়ে স্লাইডের কিছু প্রশ্ন সলভ করবা, 40 মিনিট থেকে 45 মিনিট টাইম দেবে, দেখবে প্রশ্ন অনেকগুলো সলভ হয়ে যাবে। ধরো বুঝলা না কোনো একটা ভার্সিটির ম্যাথের বা টাইপ বুঝলা না, ক্লাসের ওইখানে যাবা, গিয়ে জাস্ট রেকর্ডের অংশটুকু দেখবা। তার মানে তুমি অলরেডি যেই অধ্যায়টা পড়তেছো, আর সব কিন্তু আমি তোমার পড়তে পারিনি ফিজিক্সের ইম্পর্টেন্ট 10 থেকে 12টা অধ্যায় মেডিকেলের আগে পড়ে রাখো, আমি বিশ্বাস করি মেডিকেলে হয়ে যাবে। তারপরও তো আমাদের রেশনাল চিন্তা করতে হবে, ভালো চিন্তা করতে হবে। সো যদি না হয় বাই চান্স, তার জন্য আমি 10 থেকে 12টা ইম্পর্টেন্ট অধ্যায় আগে পড়ে রাখতেছি, তারপরে হচ্ছে ওইগুলো একটু পড়লে হয়ে যাবে। মানে বুঝছো, কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সের স্লাইডটা নিয়ে দেখলেও তোমার হচ্ছে প্রিপারেশন হয়ে যাবে। বাট ধরো আজকে আমি চলতরিৎ পড়াচ্ছি, চলতরিতের সাথে, এটা একটা কথা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে আলাদা এখন কিছু নিয়ে টেনশন করা লাগবে না, তোমার কেমিস্ট্রি ক্লাস করবে, অনুশীলনী করবা, ওইখান থেকেই তোমার এতটুকু বলতে পারি 70% মতো কোয়েশ্চেন কমনই পাবা ভার্সিটিতে, ঠিক আছে? আর মাঝে মাঝে যখন ভার্সিটি এক্সামগুলো হবে র্যান্ডমলি দিবা, তাইলেই হবে। ওইটা যদি তুমি 50 মানে 50% মার্কসও পাও, গুড ইনাফ, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করো না, জাস্ট এক্সামগুলো রেগুলারলি দিও, মেডিকেলেরটাও এক্সাম ফি আর যেন না থাকে, তাহলে ভার্সিটিতে ভালো করবে। ওভারঅল এটাই কথা ভাই, 4টা সাবজেক্ট। এক্স্যাক্টলি, দেখো টু দ্য পয়েন্টের কথাবার্তা। এবং আমি যেটা মনে করি বুঝছো, তুমি যদি মেডিকেলের প্রিপারেশনটা হচ্ছে একবারে 100% নাও, তাহলে ইনশাল্লাহ তোমার কোনো না কোনো জায়গাতে চান্স হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? আমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম 2015 সালে, তো আমি শুধু মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, তো মেডিকেলে হয় নাই। আমি এরপর আরও 3টা জায়গাতে পরীক্ষা দিয়েছি, 3টা জায়গার মধ্যে 2টা জায়গাতে আমার চান্স হয়েছে, বুঝছো? আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছি, জাহাঙ্গীরনগরে 96 ছিলাম, আমার বায়োকেমিস্ট্রি সাবজেক্ট আসছে, বুঝতে পারছো? তো ভর্তি ছিলাম, পরবর্তীতে অনেক কারণে সেটা ক্যান্সেল করতে হয়েছে। তো কিন্তু আমি কিন্তু নতুনভাবে ভার্সিটি পরীক্ষা প্রিপারেশন নেই ওইটা দিয়েই। আবার সেম প্রিপারেশন আমি ঢাকা ভার্সিটি পরীক্ষা দিয়েছি, ওইখানেও আসছে, যদি আমি যেহেতু জাহাঙ্গীরনগর ছিলাম ওইটাতে আর ওইটা আমি একটু ভাই শেষের জাস্ট দিকে ছিল, একটা অ্যাড কারণে করবো, আসেনি। অনেকে হয়তো বা শুনে ভার্সিটি করলে মেডিকেল হয় না, কারণ সরি মেডিকেল পড়লে ভার্সিটি হয় না। ভাই তুমি এক্সাম মেডিকেলের যে স্ট্যান্ডার্ড এক্সাম হয় ওইটাই দাও প্লিজ, এক্সাম দাও। তুমি এক্সাম দিলে মেডিকেলও দেখবা মিস হবে না, ভার্সিটিও মিস হবে না। মেইনলি হচ্ছে ভাই সিইউতে কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ডই ফিজিক্স দিয়ে দেয়, তো এক্স্যাক্টলি তাও দাগাইতে পারি না কেন? কারণ এক্সাম ফিয়ার থাকে ভাই। ব্যাপারটা যেটা হয়, তোর অন্যান্য ভার্সিটি তো
বায়োলজি কেমিস্ট্রি কিন্তু অলমোস্ট মেডিকেলের মতোই হয়। মেডিকেলের মতো। তো ফিজিক্স যেটা সেটা হচ্ছে রেসিডুয়াল থেকে বা হালকা পাতলা যেটা হয়, তুই যদি বা আমি যদি ভার্সিটিতে ঘুরায় হ্যাঁ একটা ওইটা যদি ভার্সিটি। আমার বায়োলজি কেমিস্ট্রিতে আমি নাম্বারটা যদি একটু বেশি উঠাই ফেলতে পারি, ওইটা শুধু 5 মার্কটা উঠাইতে পারলেই কিন্তু আমার চান্স হয়ে যায়। তো এটা নিয়ে তোমার এত বেশি টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তুমি তুরাব যেটা বললো যে তুমি ফুললি মেডিকেলে ফোকাস করে বাকি যদি মনে হয় ভার্সিটির জন্য আমার দরকার, ওই যে আমাদের যে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্স আছে সেটার সাথে জাস্ট একটু অ্যাটাচ থাকো, তাই ইনশাল্লাহ এনাফ। ঠিক আছে, স্লাইডটা হইলে দেখো, অনুশীলনী শেষ করে স্লাইডটা দেখো, বেশিরভাগ তুমি পারবা, কারণ অনুশীলনীতে কিন্তু ভাই ওইগুলাই দেয়া ওইটাই আছে, আসে, ওই হ্যাঁ। টাইপের দেয়া আছে। ওকে, তাহলে আমরা এবার একটু টাইমলাইনটা নিয়ে কথাবার্তা বলি। একটু খেয়াল করো, আমাদের এখন আমরা হচ্ছে 6.0s 6.0s এবং 6.1s দুইটা কোর্স একসাথে হয়ে গেছে কিন্তু এখন। ওকে, যে 6.0s হচ্ছে যেটা আমরা ফেব্রুয়ারির দিকে শুরু করছিলাম। ওকে, ফেব্রুয়ারি, যদিও মাঝখানে অনেক পরীক্ষা থাকার কারণে আমরা একটু স্লো আগাইছিলাম। হ্যাঁ, তো 6.0s ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা এই যে এই পজিশনে আছি, মের 4 তারিখ থেকে আমরা নতুন রুটিন দিয়ে শুরু করতেছি। ওকে, 4 তারিখ থেকে যে ক্লাসগুলো শুরু হবে আমি তোমাদের বলতেছি এখন আমরা কিভাবে আগাচ্ছি বা কিভাবে আমাদের প্ল্যানিং সেটা একটু শেয়ার করতেছি, খেয়াল করো। 4 তারিখ থেকে যে রুটিনটা যাবে সেটা 6.0s এবং 6.1s এর সেম রুটিন থাকবে। ওকে, যেটা আমরা 4 তারিখে প্রথমে দেখবো হচ্ছে তুরাবের ক্লাস দেওয়া, এবং প্রত্যেকটা টিচারের ক্লাস আছে। তুমি যদি খেয়াল করো, আমার ক্লাস আছে তুরাবের, রাহাতের, রিজভির, শাহিন ভাইয়ের, তারপর হচ্ছে সাদি ভাইয়ের। ঠিক আছে, সবার ক্লাস আছে, তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এবং সবার ক্লাসই যে সেরা, আমি এটা মনে হয় আমার নতুনভাবে বলার কিছু নেই, তোমরাই জানো। তো সেম রুটিনে আমরা 4 মে থেকে আগাবো। এখন কথা হচ্ছে তাহলে ভাই আমরা কিভাবে আগাবো? এই যে 6.0s আমাদের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো এখন হবে না। এখন হবে কি, 6.0s এর যে ক্লাসগুলো হয় নাই সেই ক্লাসগুলো আমরা 6.1s এর মধ্যে আগে নিব। ওকে, এই ক্লাসগুলো আমরা নিয়ে আগাচ্ছি। ধরো এই পজিশনে আসার পরে আমার 6.0s এর যে ক্লাসগুলো বাকি ছিল সেগুলো হয়ে গেছে, ডান। তো এরপরে কি ক্লাস হবে? এরপরে ক্লাস হবে হচ্ছে যেগুলো 6.0s এ আগে হয়ে গেছে। ধরো একেবারে ফেব্রুয়ারি শুরুতে যে ক্লাসগুলো হয়েছে তখন এই ক্লাসগুলো হবে। এরকম হওয়ার পাশাপাশি আমাদের টার্গেট থাকবে যে এইচএসসি পরীক্ষা টোটালি শেষ হওয়ার আগে তোমাদের সিলেবাস একবার শেষ করে ফেলা। ঠিক আছে, এখন অনেকে যেমন টেলিগ্রাম বলো বা বিভিন্ন জায়গায় তো অনেকে এরকম জিজ্ঞেস করো যে ভাই সেকেন্ড টাইমারদের প্রথম একবার কবে শেষ করা উচিত? ওকে, উচিত অনুচিত আমি জানি না, কিন্তু যেটা মাস্ট তোমাকে একবার করতে হবে সেটা হচ্ছে এইচএসসি 26 যারা আছে, 26 কেউ থাকলে আমাকে গালি দিও না। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে 26 অ্যাডমিশন ফেজে প্রবেশ করার আগে তোমার সব কিছু কমপ্লিট থাকতে হবে। বুঝতে পারছো কথা? মানে 26 এখন অ্যাডমিশনের পড়ালেখা শুরু করে নাই, এর আগেই তুমি সেকেন্ড টাইমের হিসেবে তোমার সব কিছু গুছায় ফেলবা। ওরা যেদিন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবে সেদিন থেকে তোমার রিভিশন শুরু হয়ে যাবে। আমি কি কথা বুঝাইতে পারছি? তাহলে এই জন্য আমাদের আরটিডিএস এর যে সেকেন্ড টাইম কোর্সটা, আমাদেরও টার্গেট থাকবে যে এইচএসসি 26 যেদিন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করবে তার মধ্যে শেষ করে ফেলতে। যদি কোনো কারণে না হয়, হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, মানে কয়েকটা ক্লাস একটু এদিক সেদিক হইতে পারে, সেটা তো বুঝতে পারছো যে আমরা তো আর ভবিষ্যৎ জানি না, একেবারে ফিক্স করে আসলে কোনো কিছু বলা সম্ভব না, একটু এদিক সেদিক হইতে পারে, কিন্তু সেই ক্লাসগুলো আমরা তোমাদের আলাদাভাবে নিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে ব্যাপারটা আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন আসবে যে 6.0s এর অনেকে হচ্ছে কিছু ক্লাস করতে পারে নাই, ওদের কোর্স শেষ হয়ে যাওয়ার পর ওরা কি করবে? ওরা কি, আমি সেটাই বলতেছিলাম। তো এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমাদের 6.0s শেষ, এই যে লাল কালি দিয়ে যতটুকু দাগ দেয়া 6.0s ডান। এখন আমি জানি অনেকে জিএসটি পরীক্ষা দিচ্ছিল বা অনেকে বিভিন্ন কারণে 6.0s এরও অনেকেই রেগুলার হয়তো ক্লাস করো নাই, কিন্তু অ্যাক্সেস এই যে 6.1s এ কিন্তু 6.0s এরও সবাই আসো, আবার 6.1s এরও আসো, এবং আমরা কিন্তু এই ক্লাসগুলো এই জায়গাতে আবার নিচ্ছি। আবার কিভাবে নিচ্ছি? লাইভে নিচ্ছি, রেকর্ডেড না। ওকে, তাহলে তুমি ইচ্ছা করলে এই যে এই জায়গার মধ্যে দিয়ে তুমি ইচ্ছা করলে এদের সাথে 6.1s এর সাথে আবার আগের ক্লাসগুলো লাইভ করতে পারবা। আর তুমি যদি চিন্তা করো না ভাই আমি লাইভ করবো না, রেকর্ড করবো, কোনো সমস্যা নেই, এই ক্লাসগুলো অলরেডি তোমাদের ওয়েবসাইটে কিন্তু রেকর্ডেড দেওয়া আছে, তুমি সেই জায়গা থেকে রেকর্ডেডও দেখে নিতে পারবা। ঠিক আছে, একই রকমভাবে এই জায়গাতে আমি যখন 6.1s এর ক্লাস নিচ্ছি, এই যে বেগুনি কালার দিয়ে যেটা দেয়া, এখন 6.1s এর আমরা এই জায়গা থেকে তুরাবের ক্লাস দিয়ে শুরু করতেছি, কিন্তু তুমি অনেক অ্যাডভান্স এরকম থাকতে পারে না, এমন কিছু অবশ্যই আসো, তোমরা চিন্তা করছো ভাই আমি আরও ফাস্ট আগাইতে চাই, তখন তুমি কি করবা? তুমি ইচ্ছা করলে এই জায়গা থেকে রেকর্ডেড ক্লাস করে নাও, অথবা আমাদের আগের ব্যাচের ক্লাসও তোমাদের কাছে আর্কাইভে দেওয়া আছে, তুমি সেখান থেকে রেকর্ড করে নিতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে এই এতটুকু জায়গার মধ্যে আমার সিলেবাস মানে লাইভ ক্লাস সবগুলো শেষ হচ্ছে 2 বার করে। ঠিক আছে, এরপরে আমরা ধরলাম এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দেখো হচ্ছে সাদা কালি দিয়ে যেটা দেওয়া আছে, এটা হবে হচ্ছে আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচ, মানে এইচএসসির পরবর্তী যেটা আসবে কম্বাইন্ড, যেখানে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই একসাথে থাকবে। এই জায়গাতে কিন্তু এই ক্লাসগুলো আবারও হবে। কিভাবে হবে? আবারও লাইভ ক্লাস হবে। বুঝতে পারছো কথাটা? তার মানে যদি এই জায়গার মধ্যেও কেউ গ্যাপ দিয়ে থাকো যে ভাই আমি লাইভ ক্লাস আবারও করতে চাই বা আগে করি নাই, তুমি কিন্তু এখানে এসে আবারও লাইভ ক্লাস করতে পারবা।
বুঝতে পারছো কথা? তার মানে এখানে কারো কোনো কিছু বাদ যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এবং যেটা বললাম যে আমাদের টার্গেট কবে, এখন আমরা একটু পরে রুটিনটা তোমাদের দেখাবো। সেকেন্ড টাইমের রুটিন অবশ্যই একটু কম্প্যাক্ট হবে। এখানে অনেকেই দেখলাম হচ্ছে একটু কান্নাকাটি করতেছো, কান্নাকাটি করে আসলে লাভ নাই খুব একটা, কারণ তুমি যেটা বলতেছো বারবার, তোমরা নিজেরাই বলতেছো যে ভাই আমার এই এইচএসসি শেষ হওয়ার আগে একবার সিলেবাস শেষ হওয়া দরকার। আবার কম্প্যাক্ট রুটিন দিলে তোমরা যদি বলা যাচ্ছে ভাই কম্প্যাক্ট কেন, তাহলে তো হবে না। সেকেন্ড টাইমে কম্প্যাক্টে যেতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? কিন্তু আমাদের যে টার্গেট, আমরা ক্লাস, তুমি যদি রেগুলার ক্লাসগুলো করো, তোমার দেখে মনে হবে যে হচ্ছে একদিনে একটা চ্যাপ্টার, যেমন প্রথম দিন তোর ক্লাস কি পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। এখন তুমি যদি চিন্তা করো একদিনে পর্যাবৃত্ত গতি, তুমি ভাই ক্লাসটা করে দেখো, ক্লাসের মধ্যে তোমার 70-80% পড়া শেষ হয়ে যাবে। আমি এরপর তুমি বলি বই ভাই, উল্টাবা। আমি ক্লাসে ওদের ফার্স্টে কনসেপ্ট পড়াই, তারপর আবার বই লাইন টু লাইন পড়াই দিই, তাহলে তোমার কিন্তু আমি একবার ক্লাসে 3বার পড়াই রিপিট, ঠিক আছে? সো ক্লাসে হয়ে যাবে, তুমি এরপরে জাস্ট অনুশীলনী কিছু ম্যাথ করবে, ওইখানে হয়তো বা তোমার আধা ঘন্টা 40 মিনিট বা 1 ঘন্টা যাবে, এক্সাম দিবা, শেষ। শেষ, পড়া শেষ। এবং ঠিক আছে। এবং আমি তোমাকে এটা এনশিওর করতে পারি, আরটিডিএস এর যেই টিচাররা ক্লাস নেয়, সেটা সিনিয়র হোক জুনিয়র হোক, ঠিক আছে, সবার ক্লাস কোয়ালিটি আল্লাহর রহমতে এই লেভেলেরই যে তোমার ক্লাস করার পরে যদি এই টপিক আবার বারবার পড়তে হয়, তাহলে আসলে এটা আমাদের ব্যর্থতা, বুঝতে পারছো? এবং সেটা করতে হবে না, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। তুমি একটা টপিক বা একটা চ্যাপ্টার ক্লাস করতেছো, এই টপিকটা পড়তে নিজে পড়ার সময় অবশ্যই 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 অল্প সময় লাগবে, এবং সেটা অল্পটা হচ্ছে মানে অনেক বেশি অল্পটা, মানে একেবারে অল্প আর কি, প্রথমবার ঠিক যখন আছে? তোমাকে ক্লাস নিয়ে দিচ্ছি, ক্লাসটা ওই স্টাইলে নিয়ে দিচ্ছি, তুমি যখন লাস্টে গিয়ে রিভিশন যেই স্টাইলে দিবা সেটাও তোমার পড়াই দিচ্ছি। মানে তোমার এখন ক্লাসটা এমনভাবেই করাইতেছি, তোমার জন্য আমি সত্যি কথা বলি, একদম সত্যি কথা, তুমি 6.1 এর ক্লাস সব করো, ফাইনাল মেডিকেল ব্যাচে গিয়ে ক্লাস করার দরকার নেই, অ্যাক্সেস পাবার দরকার নেই। দেখবা এই সময় তুমি কি করবে, এই সময় তুমি আগের পড়া রিভিশন দিবা, তোমাকে আমি অলরেডি সব কিছু কম্প্যাক্ট করে গুছাই দিব, কি লাস্ট টাইমে পড়তে হবে সেগুলোও দেখাই দিব, তুমি জাস্ট লাস্ট মোমেন্টে গিয়ে এক্সাম দিবা আর রিভিশন দিবা, তাইলেই হবে। জাস্ট এই টাইমটা ফলো করো, আগের টাইম অলওয়েজ অনেক বেটার থাকে। আমি যদি সত্যি কথা বলি, পড়ায় বেশি মজা হচ্ছে প্রি মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচের শুরুতে, এই সময় আমরা এই জায়গায় খুব মানে সত্যি কথা বলি খুব একটা মজা পাই না। কেন বলি, এইচএসসির পরে দেখা যায় 2-2.5 মাস, এবং খুব মানে অনেক সময় দেখা যায় যে হুট করে টাইম আগায় দেয়, তো তখন দেখা যায় যে শেষ করার জন্য হইলে আমাকে হয়তো একটু একদম টু দ্য পয়েন্টে গিয়ে করতে হয়। আবার এইখানে যেরকম একটু বেসিক ধরায় মাথায় সেট করাই দিতে পারি, আমার ওইখানে ওই টাইমটা থাকে না, বুঝতে পারছো? সো তোমার এই টাইমে আসলে ক্লাস করার দরকারই নেই। টার্গেট রাখো তুমি এইচএসসির আগে একদম ভাই প্যারা নিয়ে হইলেও চিন্তা করবা, তোমার এক্সাম এইচএসসি যেদিন শেষ সেদিন মেডিকেল এক্সাম, ধরে রাখো 15 আগস্ট মেডিকেল এক্সাম, ওই ডিসেম্বরে চিন্তা করলে একদম মানে ঢিলা দিবা, 15 আগস্ট মেডিকেল এক্সাম, ঠিক আছে? সো এই টাইমে তুমি শেষ করবে আগে, এটা হচ্ছে টার্গেট, যা এরপরে যা হবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইটা নিয়ে আমাদের মনে হয় কথাবার্তা শেষ। আশা করি তোমরা আমাদের প্ল্যান সম্পর্কে বুঝতে পারতেছো। এবং আমরা সেকেন্ড টাইমের তুমি আমাদের আসলে যে ব্যাপারটা দাঁড়ায়, গতবারও আমাদের হচ্ছে সেকেন্ড টাইমের স্টুডেন্ট ছিল হিউজ লেভেলের। হিউজ লেভেলটা কত আমি তোমাকে বলি, প্রায় 6000-এর কাছাকাছি। আর বলতে পারো ভাই তাহলে এবার এত কম কেন? এবার এত কম না, এবার আমরা জানি যে হচ্ছে 25 ব্যাচের এটা আসলে হচ্ছে একটা কি বলা যায়, অ্যাক্সিডেন্টই বলা যায় ওদের জন্য, হচ্ছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে সেকেন্ড টাইমের স্টুডেন্ট এবার একটু কম। কিন্তু তারপরও এখন পর্যন্ত বাংলাদেশে আল্লাহর মতে সবচেয়ে বেশি অনলাইন স্টুডেন্ট কিন্তু আমাদেরই সেকেন্ড টাইমের মধ্যে। ওকে, তো এই যে এত সংখ্যক সেকেন্ড টাইমের দিনে আমরা কাজ করতেছি, আমরা এই জায়গাতে যদি হেলাফেলা করে তোমাদের কথা চিন্তা করি তাহলে কিন্তু হবে না, এটা আমরাও ভালো মতোই জানি, ঠিক আছে? এবং এই জন্য তোমাদের সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা কিন্তু জিনিসপত্রগুলো গুছাচ্ছি। এবং তুমি রুটিনটা দেখলে বুঝতে পারবা যে এখানে প্রত্যেকটা টিচারের ক্লাস দেওয়া হয়েছে হিসাব করে, প্রত্যেকটা টিচারকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, যে তোমাদের ব্যাপারটা প্রায়োরিটি দিয়ে রুটিন করা হচ্ছে। তোমাদের এই ব্যাপারগুলো চিন্তা করে উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, ফ্ল্যাশব্যাক এক্সাম, রিভিউ এক্সাম সব নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই জায়গাতে তোমার নতুনভাবে, তোমার আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করা আসলে খুব বেশি দরকার পড়বে না। বলছে নিউ এডিশনের আরটিডিএস এর বই কবে আসবে? বাজারে যেদিন আসবে তার 1 থেকে 1.5 সপ্তাহের মাঝে, মানে বাজারে তোমার হচ্ছে, তুমি কি এটা আরটিডিএস এর বই? না, আরটিডিএস এর বইয়ের কথা। আরটিডিএস এর বই হচ্ছে নেক্সট মান্থের মধ্যেই তোমাদের চলে আসবে। বইয়ের ব্যাপারে হ্যাঁ, একটু আপডেট জানাই দাও। আমি মেইন বইয়ের কথা বলছিলাম, মেইন বই হচ্ছে তোমার বাজারে যখন আসবে তার তো আসসালামু আলাইকুম। আসলে আমাদের হাতে এখন নিচে কিন্তু আমাদের ডেমো প্রিন্ট আছে, বুঝছো তোমরা? মানে তোমাদের হাতে যেই 15 সেট, এবার কিন্তু 16 সেট, কারণ তোমাদের মানবিক গুণাবলী এবং মানসিক দক্ষতার জন্য ওদের কিন্তু আরেকটা বই এক্সট্রা বাড়ানো হয়েছে তোমাদের। তো 16 সেটের একটা ম্যাটেরিয়ালস, এবং আমাদের হাতে অলরেডি ডেমো প্রিন্ট আছে, এবং আমরা খুবই হোপফুল ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে তোমরা খুব ভালো একটা নিউজ পাবা যে তোমাদের হাতে বই যাওয়া শুরুও হতে পারে। দেখা যাক, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আমরা আমাদের ক্লাসে কি করব, আমরা আমাদের ক্লাসে তো মেইন বই ধরে ধরে পড়াবো। মেইন বইয়ের পাশাপাশি তোমরা যখন প্র্যাকটিস বইগুলো থেকে প্র্যাকটিস এমসিকিউগুলো সলভ করবা, তখন তোমার যে কনফিডেন্সটা তুমি পাবা, এই কনফিডেন্স তুমি অন্য কোথাও পাবা না। কারণ কি? কারণ প্র্যাকটিস বইয়ের এমসিকিউগুলো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন ধরে ধরে করছি, এবং সেভাবে এক্সপ্লেনেশনগুলো দিছি। বই নিয়ে আসলে পরেও কথা হবে, আলাদা আলাদা ভিডিও হবে, কোনো টেনশন করবে না তোমরা। ওকে সাদি, যেহেতু চলে আসছো, তাহলে আমাদের এই কোশ্চেনটার উত্তর দিয়ে যা তুই।
আচ্ছা, সেকেন্ড টাইমে সেকেন্ড জিকে ইংলিশ টাইমারদের নিয়ে কি জিকে প্ল্যান? ইংরেজি নিয়ে আরটিডিএস এর কি প্ল্যান? দেখো, সেকেন্ড টাইমার যারাই হচ্ছে চান্স পায় তাদের খুব ভালো একটা জায়গা থাকা উচিত সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে। কারণ সাধারণ জ্ঞান এবং ইংরেজিতে ফার্স্ট টাইমাররা কিন্তু সেরকমভাবে প্রিপারেশন নেওয়ার সময় পায় না। তোমাদের হাতে এখন বড় একটা সময় আছে। আমি তোমাদের বলি, আরটিডিএস এর সাধারণ জ্ঞান এবং ইংরেজি ক্লাস কীরকম হয়। আরটিডিএস এর কিন্তু সাধারণ জ্ঞানের বই আছে এবং ইংরেজিরও বই আছে, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি। তো আমরা যে তোমাদের ক্লাস করাবো সেই ক্লাসগুলো কিন্তু সেই বইগুলো ধরে ধরে করাবো। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো যেরকম মেইন বই তোমাদের ধরে ধরে পড়ানো হয়, আরটিডিএস এর বইটা তোমাদের ক্লাসে সেরকম পড়াই দেওয়া হবে। এবং এভাবে কিন্তু আমরা তোমাদের সাধারণ জ্ঞান ইংরেজি শেষ করব। তোমরা দেখবা যে প্রত্যেক সপ্তাহে কিন্তু তোমাদের জিকে অথবা ইংরেজি, জিকে ইংলিশ দুইটারই কিন্তু ক্লাস থাকে। কারণ কি? কারণ হচ্ছে তোমাদের জিকে ইংলিশে কোনোভাবে যেন পিছিয়ে না যাও। এখন সেক্ষেত্রে জিকে ইংলিশের ব্যাপার নিয়ে যখনই আলোচনা আসে, আলোচনা করতে হয় মাইনুল ভাইয়ের কথা। মাইনুল ভাই নিজ উদ্যোগে তোমাদের জন্য একটা এক্সাম অ্যারেঞ্জ করে, সেটা হচ্ছে জিকে ইংলিশ রিভিউ এক্সাম। ঠিক আছে? সো মাইনুল ভাইয়ের যে আলাদা একটা রুটিন থাকে, সেই আলাদা রুটিন অনুসারে তুমি যদি সাধারণ জ্ঞান ইংরেজি পড়তে থাকো, তুমি দেখবা পরীক্ষার আগে তোমার কমপক্ষে কয়বার রিভিশন শেষ হবে মাইনুল? 3বার। 3বার ইনশাল্লাহ শেষ হবে। এবং তুমি রেগুলারলি আমাদের আরটিডিএস এর ক্লাসগুলো করতেছো, সেখানে আরও একবার শেষ হইতেছে। তাহলে আরটিডিএসকে তুমি জাস্ট ফলো করো, তুমি ব্লাইন্ডলি ফলো করবা আরটিডিএসকে। আরটিডিএস এর ক্লাসগুলো করবা, ভাইয়ারা যে কথাগুলো বলবে সেগুলো তুমি শুনবা, পরীক্ষাগুলো প্রত্যেকটা পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করবা। পরীক্ষার হলে তুমি দেখবা সেই ক্লাস থেকে, সেই এক্সাম থেকেই তোমার প্রশ্নগুলো চলে আসছে। সো জিকে ইংলিশে তুমি কোনো টেনশন করবা না, মাইনুল ভাই আছে, আমরা আছি, ইনশাল্লাহ অনেক ভালো একটা কিছু হবে। ওকে, আচ্ছা শাহিন, আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে 6.0 এর যারা মানে আগে ভর্তি ছিল কিন্তু অনেক গ্যাপ হয়ে গেছে, এবং এই জায়গাতে হচ্ছে দুইটা কোয়েশ্চেন একসাথে, সব ক্লাস করা হয়নি, কিভাবে গ্যাপ ফিল আপ করবো। আরেকটা হচ্ছে এরকম, এতদিন পড়া হয়নি, গুচ্ছের পর নতুন করে শুরু করতে যাচ্ছে, দুজনেরই সেম কোয়েশ্চেন, যে আগে অনেক গ্যাপ আছে তারা এই গ্যাপটা ফিল আপ করবে কিভাবে, একটু ওদের একটু গাইড করে এটাতে। ভাই, গ্যাপ পড়ার আসলে দুইটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে তুমি হয়তো গুচ্ছের প্রস্তুতি নিছো, আরেকটা হচ্ছে তুমি হয়তো নিজের অলসতার কারণে তুমি হয়তো পড়ো নাই। ঠিক আছে? যারা গুচ্ছের প্রস্তুতি নিছো তাদের আসলে ভয় পাওয়ার কোনোই কারণ নাই, কারণ তুমি গুচ্ছের প্রস্তুতি নেওয়ার সময় বইটা পড়ছো, তাই না? সো ওই টাইমে তোমার কিন্তু পড়াশোনার সাথেই তুমি থাকছো এবং তোমার প্রিপারেশনটা আরও স্ট্রং হয়েছে। এবং যারা অলসতায় কাটাইছো তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমাদের কাছে যথেষ্ট সময় আছে সো গুছায় নেওয়ার। এখন আচ্ছা, আগের স্লাইডটাতে যদি আমরা যাই, এতদিন তুমি ক্লাস করতে পারো নাই, এখন তুমি গ্যাপটা কীভাবে ফিল আপ করবে? দেখো, আমাদের তো রেগুলার ক্লাস চলতেছি। এখন আমাদের এই রেগুলার যে রুটিনটা এমনভাবে সাজানো যাতে তোমার অ্যাডমিশন শুরু হয়, 26 ব্যাচে যে অ্যাডমিশন শুরু হবে তার ঠিক আগে তোমার যাতে সব কিছু শেষ হয়। ঠিক আছে? এখন এটা যদি না করি তাহলে কীরকম হবে? দেখো, তোমরা হয়তো চিন্তা করতেছো 26 ব্যাচ তো তোমাদের থেকে অনেক পিছিয়ে আছে, তোমরা তো এখন থেকে অ্যাডমিশন শুরু করতেছো, 26 ব্যাচ তো অ্যাডমিশন শুরু করবে আরও কয়েক মাস পরে। তুমি যদি এটা ভেবে থাকো তাহলে একদমই ভুল। 26 ব্যাচ এইচএসসির প্রিপারেশন নিতেছে ভাই, এইচএসসির প্রিপারেশন তাদের যে মেন বইটা তারা কত স্ট্রংলি পড়তেছে চিন্তা করো। সো 26 ব্যাচ কোনোভাবেই গ্যাপ খেয়ে নাই, ঠিক আছে? বরং তোমাকে আরও বেশি পড়তে হবে। এখন আমাদের রেগুলার ক্লাস যেটা, সেটার সাথে তুমি যদি একবার শেষ করো তাহলে তোমার পুরোপুরি শেষ হবে, ঠিক আছে, অ্যাডমিশনের আগে। কিন্তু এই যে এতদিন তুমি যে গ্যাপগুলো ফেলাইছো, এটা তুমি তাহলে কেমন শেষ করবা? তোমার এক্সট্রা টাইম বের করতে হবে, যেহেতু তুমি গ্যাপটা ফেলাইছো তোমাকে এক্সট্রা টাইম বের করতে হবে, তাই না? আমাদের যে রুটিনের যে ক্লাসটা, সেই ক্লাস করার পরে তুমি ট্রাই করবা রেগুলার 1 থেকে 1.5 ঘন্টা টাইম সেভ করার, 2 ঘন্টা টাইম সেভ করার। তুমি এমনভাবেই টাইমটা ক্যালকুলেশন করবে যে আমাদের ক্লাস করে পড়ে এক্সাম দিয়ে যাতে তোমার হাতে কিছু সময় বাকি থাকে, ওই কিছু সময় তুমি আগের পড়াগুলো শেষ করবে, ঠিক আছে, আগে যেগুলোতে গ্যাপ পড়ছে। তাহলে আমার মনে হয় বুঝে গেছো যে আমার এখানে দুইটা পয়েন্ট আছে, তুমি মেইন ফোকাস করবে অবশ্যই এটাতে, রেগুলার ক্লাস এক্সাম যেটা, হ্যাঁ রেগুলার ক্লাস এক্সাম যেটা, সেটার উপর তোমার মেইন ফোকাস থাকবে। কিন্তু এই জায়গাটা ধরো যদি এরকম হয় যে শাহিন এই জায়গাটাতে সময় দিচ্ছে 10 ঘন্টা, কিন্তু আমার যেহেতু আগের গ্যাপ আছে, আমাকে কি করতে হবে, এই জায়গাটা আমার 10 ঘন্টার কাজটা আমাকে 9 ঘন্টায় শেষ করে ফেলতে হবে বা 8 ঘন্টায় শেষ করে ফেলতে হবে। সেই তাগাদাটা ভেতরে তোমার মধ্যে থাকতে হবে, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা তুমি সেভ করবা সেটা তুমি গ্যাপ ফিল আপের মধ্যে দিবা, ঠিক আছে? কিন্তু শুধু গ্যাপের মধ্যে দিও না, মানে শুধু গ্যাপের মধ্যে তোমার ফোকাস রেখো না, তুমি আগে রেগুলার ক্লাস এক্সাম ফিল আপ করার চেষ্টা করবা, এটার পাশাপাশি তুমি হচ্ছে গ্যাপ ফিল আপের ট্রাই করবা, ঠিক আছে? শুধু গ্যাপে যদি তুমি দাও পুরো টাইম দাও, তাহলে এটা গ্যাপ পড়ে গেছে, তখন তুমি কোনোটাই সামলাতে পারবে না, দুই নৌকায় পা দেওয়া যাবে না, ঠিক আছে? আগে ওটা ভালোভাবে শেষ করবে, এরপর গ্যাপটা। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা একটু পরে বলবো, বাসা থেকে এটা নিয়ে অলরেডি রাহাত বলছে। আচ্ছা আমরা ওকে, এটা আমি রাহাতের কাছ থেকে শুনবো। রাহাত, এটা রাহাতের কাছ থেকে কেন শুনবো আমি বলি, তোমাদের একটা অভিযোগ আছে বুঝছো, মাঝে মধ্যে এরকম করো যে রাহাত ভাই বিশাল লম্বা ক্লাস দেয়, তো এটা কেন আমি বলতেছি একটু তোমাকে বুঝায় বলি। সেটা হচ্ছে রাহাত মাঝে মধ্যে দেখি, আমি নিজে অবাক হই, হ্যাঁ, যে মানে কিছু কোয়েশ্চেন স্টুডেন্টরা যখন কোয়েশ্চেন করে, ও এটার এত দূর পর্যন্ত যায় যে তোমরা যে জিজ্ঞেস করো যে বেসিক,
এটা আমার মতে এটা বেসিকও না, বুঝছো? এটা বেসিকেরও বেসিক আর কি, ব্যাপারটা এমন যে এটা বেসিকেরও আরও পেছনে এই লেভেলের। তো তোমরা এই লেভেলের যদি ডাউট থাকে যে আরটিডিএসে যে বেসিক থেকে ক্লাস হবে কিনা বা জিরো থেকে হবে কিনা, তোমরা আমাদের এই যে এরকম ন্যানো মেডিকেল, কম্প্যাক্ট মেডিকেল এরকম আছে, তোমরা হচ্ছে এরকম কয়েকটা ক্লাস করলে আইডিয়া পাবা যে আসলে কতটুকু লেভেলে যায়। আর রাহাতের ক্লাস যদি দেখো তাহলে আমার মনে হয় যে হচ্ছে এটা সম্পর্কে একটা কি বলে মানে আলট্রা প্রো লেভেলের একটা ইয়ে পাবা আর কি, যে আসলে বেসিক বলতে কি বোঝায়। ঠিক আছে রাহাত, তাহলে আমরা আসলে কিভাবে ক্লাস নিব? আচ্ছা, আমরা আমাদের যে ক্লাসগুলো মাইনুল অলরেডি বলেই ফেলছে, আসলে আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো দেওয়া আছে তোমরা সেই ক্লাসগুলো দেখো, তোমরা বুঝতে পারবা যে বেসিকেরও যে আসলে বেসিক থাকে, সেটা আরটিডিএস এর ক্লাস করলে হচ্ছে বুঝতে পারবা যে ভাই এতদিন আমি যেটা ভাবতাম যেটা বেসিক, দেখবা তার থেকেও বেশি আমরা বেসিকে যে তোমাদেরকে হচ্ছে পড়াচ্ছি। অর্থাৎ আমরা ইনশিওর করি যে আমাদের এখানে যদি ক্লাস 9-10-এরও কোনো বাচ্চা ধরো, কথার কথা কারো নলেজ লেভেলটা মনে করো 9-10-এই পড়ে আছে যে ভাই আমি ইন্টারভিউটা কিছুই শিখি নাই, ওই 9-10-এ আমি আমার যেইটুকু বেসিক ছিল ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজিতে, ওই 9-10-এর বেসিক দিয়ে মনে করেন ভাই আমি আপনাদের কাছে পড়তে আসছি, এরকমও যদি কারো অবস্থা হয় ইনশাল্লাহ তুমি সেইখান থেকেও বুঝতে পারবা। আমরা এইভাবেই হচ্ছে তোমাদেরকে পড়াই। ইউটিউবে যে তুমি ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দাও অথবা কম্প্যাক্ট মেডিকেল কোর্স লিখে সার্চ দাও, আমাদের ক্লাসগুলো পাবা। ক্লাসগুলো করলেই বুঝতে পারবা। আসলে যাদের ডাউট আছে আমার মনে হয় বেস্ট সলিউশন মাইনুল ক্লাস করে দেখা আসলে, কারণ এটা আসলে মুখে আমি যতই বলি মনে করবা ভাই আপনি তো বলবেনই, আপনাদের লাইভে তো আপনি বলবেনই, তাই না? তো এই জন্য নিজে ক্লাস করে দেখো, ন্যানো মেডিকেল কোর্স অথবা কম্প্যাক্ট মেডিকেল কোর্স। বানান ভুল করলে কিন্তু সমস্যা। মেডিকেলে পরীক্ষা দিবা যদি মেডিকেল কোর্স বানান ঠিক মতো না লিখতে পারো ইংলিশে, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, সার্চ দাও, ক্লাসগুলো দেখে ফেলবে। একদম বেসিকেরও বেসিক থেকে আমরা তোমাদেরকে পড়াচ্ছি। সিম্পল। আমি তোর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে এই যে যেটা বললি যে ক্লাস করে দেখাটা বেটার। তোমরা করো কি, তোমার আমরা এই টপিকে আমি আগেও বলছি কয়েকবার যে বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করো ভাই অমুকটা কি ভালো হবে নাকি তমুকটা ভালো হবে, এবং সাথে সাথে দেখা যায় হচ্ছে কমেন্ট সেকশন ভরে যায় যে অমুকটা ভালো হবে। তো ভাই এটা তো নর্মাল না? তুমি আমার যদি জিজ্ঞেস করো আমি তো বলবো আমারটাই ভালো হবে, ঠিক না? দোকানদারে তুমি শুনছো জীবনে যাচ্ছে জিজ্ঞেস করছো যে ভাই আপনারটা ভালো হবে, একেবারে তুমি যেটা বলতেছে এই চাইতে ভালো দুনিয়াতে কিছু নাই। তো তোমার কি, তোমাকে যাচাই করতে হবে, এবং যাচাই করার দায়িত্ব আসলে তোমারই। আমি তোমাকে অফার করতেছি, অনেকে অনেক কিছু অফার করতেছে, তুমি সেটা যাচাই করবে। এবং যাচাই করার জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তুমি ইউটিউবে কোর্সগুলোর ক্লাস দেখো, দু একটা ক্লাস দেখো, পুরো ক্লাস দেখতে হবে ব্যাপারটা এমনও না। অল্প অল্প ক্লাস দেখলে তুমি বুঝে যাবা যে ক্লাস কোয়ালিটি কেমন। এবং সত্য কথা বলতে এই যে আরটিডিএস এই জায়গাতে আসছে, সেটার সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ক্লাস। ওকে, আরটিডিএস এর প্রত্যেকটা টিচার প্যানেলের যে প্রত্যেকটা টিচার এমন লেভেলেই আল্লাহর রহমতে ক্লাস নেয় যে তোমাদের যে কোনো সমস্যা, যেটা হচ্ছে কনসেপ্ট বোঝানো সেটা কনসেপ্ট, যেটা দাগায় দেওয়া সেটা দাগায় দেওয়া, যেটা কোয়েশ্চেন প্র্যাকটিস করানো কোয়েশ্চেন, কোনো জায়গাতে কোনো গ্যাপ ইনশাল্লাহ কেউ রাখে না। তোরা মনে কিছু বলতে আসছিস? হ্যাঁ, আরেকটা ছোট্ট কথা বলতে আসছি ভাই। অনেকে হচ্ছে একদমই ধরো 30 মিনিট 35 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিছে, খুব ভালো লাগে তোমার কাছে যে ও অল্প সময় শেষ, টাইম অনেক সেভ হইলো। অনেকে এটা মনে করো যে কম সময়ে ক্লাস নেওয়া মানেই হচ্ছে আমার অনেক সেলফ স্টাডি টাইম বেড়ে গেছে। সেলফ স্টাডি ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট ঘটনা হচ্ছে তুমি যদি কিছু না নিয়েই বসে মানে ওরকম কোনো বেসিক না নিয়ে তুমি বৈশা পড়লা, মানে সুবিধা কী হয় তোমাকে বলি, কম সময়ের মাঝখানে দেখবে ইম্পর্টেন্ট জিনিস জানা গেছো, পরের দিন এক্সাম দেখবা খুব ভালো হবে, খুব ভালো লাগবে। এরপরে আরেকটা ডেইলি দেখবা, বলবা এত লং ক্লাস করে যান মার্কস পাই, আবার এত শর্ট ক্লাস করে তার কাছাকাছি মার্কস পাই। ধরো লং ক্লাস করে মার্কস পাইলে 42-43, শর্ট কইলা পারলা 35-36, ইম্পর্টেন্ট। খুব ভালো লাগবে যে লং ক্লাস ক্যান করবো, বেসিক ক্যান পড়বো, দরকার আছে কোনো? 1 মাস পরে উইকলি এক্সাম দিবা, যখন এক গাদা অধ্যায়ের বার্ডেন পড়বে না, তখন দেখবা মার্কসের ডিফারেন্স বাইরে গেছে। শর্ট ক্লাস যখন তুমি পড়ছো দেখবা 100-তে পাইছো 30-40, আর লং ক্লাস করে ধরো পাইছো মিনিমাম হলো 65-70 করে পাচ্ছ। ডিফারেন্স বাইরে গেছে না? আরও 2-3 মাস পরে যাবা, দেখবা 75টা অধ্যায় বার্ডেন পড়ছে, তখন দেখবা ডিফারেন্স আরও বেড়ে গেছে। এটা হয়েছে তোমাদের সাথে অনেকে, তোমরা প্রায়ই খেয়াল করে দেখবা। তোমরা অনেকেই কিন্তু প্রথমবারে অফলাইনে ছিল, এবং অফলাইনে আসলে ফার্স্ট টানা ছাড়া ওয়ে থাকে না, এক ক্লাসে 2-3টা অধ্যায় টানা ছাড়া ওয়ে থাকে না। এখন তুমি ওই 2-3টা পরে পরের দিন কিন্তু এক্সাম ঠিকই ভালো দিছো। একটু ম্যানেজ করে চিন্তা করে দেখো তো, উইকলি এক্সামের নাম্বার কমছে না আরও বেশি? আরেকটু চিন্তা করে দেখো তোমার যখন মান্থলি পড়ছে, আরেকটু চিন্তা করে দেখো ফাইনাল মডেল টেস্টে গিয়ে মার্কসের কী অবস্থা হয়েছে। সো ক্লাস অনেক সময় অনেক কিছু মনে হবে যে কষ্ট হচ্ছে, পড়ালেখা কষ্টের ভাই, এটাই ফ্যাক্ট। এখন পড়ালেখা তো মানে ভালো লাগার জিনিস না হয়, এটা তো কথা আর কি। যেটা কষ্ট লাগে সেটা আমাকে চিন্তা করেও করতে হবে যে আমার যতটুকু বেসিক দরকার অতটুকু আমি নিব। কেন নিব? কেননা আমার মাথায় যেন রেসিডুয়াল নলেজটা ভালো থাকে, আমি যেন অনেক দিন পড়াটা মনে রাখতে পারি, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো কষ্ট হলে পড়ালেখা করতে হবে। আচ্ছা, আমি একটু একটা জিনিস অ্যাড করি, মানে আমরা আরটিডিএস থেকে ইনশিওর করি কি যে তোমরা যাতে তোমাদের কষ্টটা কমে যায়। যেমন একটা এক্সাম্পল ধরো, আমি তোমাদের একটা ক্লাস মনে করো আধা ঘন্টায় সব শেষ করে দিলাম। আধা ঘন্টায় কিন্তু একটা ক্লাস শেষ করা সম্ভব, জাস্ট ইম্পর্টেন্ট কয়েকটা লাইন, ইম্পর্টেন্ট টপিক। এটা রিভিশনের জন্য ঠিক আছে যে পরীক্ষার মাত্র 5 দিন বাকি, 7 দিন বাকি, এখন তুমি এরকম যদি ক্লাস দেখতে চাও দেখো। বাট প্রবলেমটা কি হয়,
যখন তোমাকে এত অল্প সময় আমরা যখন পুরোটা শেষ করায় দিই, তুমি একটা ফলস পারসেপশনে ভুগো যে আরে চ্যাপ্টারটা তো সহজ, অনেক ইজি। কিন্তু নিজে যখন পড়তে যাবা তখন দেখবা কিরে এই টপিকটা তো স্যার ক্লাসে বলে নাই, কিরে এই বিশাল একটা কঠিন জিনিস এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, মাথা তো ঘুরতেছে, এই যে তোমার তখন শুরু হয় কি প্যানিক করা। প্লাস তুমি হঠাৎ করে আবিষ্কার করো যে ক্লাসে স্যার যত কম সময় শেষ করে ওই চ্যাপ্টারটা তোমার পড়তে তত বেশি সময় লাগে। আর এটার উল্টা কানেকশন, মানে অর্থাৎ ব্যস্তানুপাতিক। ক্লাসের টিচার যত সময় দিয়ে পড়ায় তার সাথে তোমার পরিশ্রম করাটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর পক্ষান্তরে দেখবা RTDS এর ক্লাসগুলো করলে আমরা ক্লাসে পড়ানোর পর দেখবা 70-80% ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যায়। আমরা একটা জিনিস 3-4 বার করে রিক্যাপ করি, যে ন্যানো রিক্যাপ টাইম 3-4 বার করে আমরা রিক্যাপ করি। এতে করে কি হয়, যারা আমাদের কথাটা মনোযোগ দিয়ে শুনে ক্লাসের পড়া 70-80-90% ক্লাসেই হয়ে যায়। তারপরে তুমি আবিষ্কার করতেছো ভাই তো প্রত্যেকটা লাইন পড়াইছে, সব পড়াইছে, এখন তুমি রিভিশন দিতে যায় দেখো যে হ্যাঁ আমার তো অনেক কম সময় লাগতেছে, 2 থেকে 3 ঘন্টা পড়লেই একদম শেষ। ভাইয়ের ক্লাস করছি 3 ঘন্টা আর আমি নিজে বাসায় পড়ছি 3 ঘন্টা, একদম আমার 6 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার শেষ। আর ওই যে বলছে আমরা অনেক কিছু বাদ দিয়ে পড়াইলে তোমার দেখা যাবে বাসায় পড়তে হবে 10 ঘন্টা। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা বোঝার জন্য তোমার গুগল করতে হবে, ইউটিউবে যাওয়া লাগবে বা ChatGPT ইউজ করা লাগবে। আমার কথাটা বুঝছো? ক্লাসে যদি আমি এগুলো না পড়ায় থাকি, তুমি এগুলো ChatGPT-তে যাবা না, গুগলে যাবা না, এই যে গুগল করতে যাও তুমি দেখো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, একটা জিনিস পড়তে তোমার সময় চলে যাবে আধা ঘন্টা চলে যাবে। অসুবিধা আরেকটা হচ্ছে Plus ভাই মাথা এখন গরম তো- হয়ে না যাবে, না বুঝতেও ভাই পারবা না। অসুবিধা হইতো না ভাই। অসুবিধা কি বলো তোমরাই বলো, রিলসে ঢুকে যাওয়া রিলসে তোমরা। ঢুকে যাবে এবং আবার মোবাইল হাতে রিলস রিলস ঢুকে মোবাইলটা যাওয়া হাতে তুমি। না মানে রিলসেও ঢুকে যাবা। তাহলে এই যে তোমাদের তাহলে ইফেক্টিভ হইলো না। অথচ ক্লাসেই সব পড়া হয়ে গেলে তোমার অনলাইনে ঢুকা লাগতেছে না, তুমি একদম সব কিছু বন্ধ করে ক্লাসের পড়া সব মাথায় আছে, বইটা পড়ো, একদম দেখবা পারফেক্টলি তোমার চোখের সামনে ভাসতে থাকবে। আর এগুলো তো ভাই সব পড়াইছে, সুন্দর করে পড়াইছে সব কিছু। আর হাইস্ট হইলো অফলাইনে আমাদের নোটটা নিবা সাথে, লেকচার নোটটা বা দাগানো বইটা নিয়ে দেখবা যে একদম লেকচার সব নোটটা যখন clear। একদম টাইম তোমার কম্প্যাক্ট তখন, বাট Compact। প্রথমবার ভাই তোমাকে নোটের সাথে তোমার বইটা কিন্তু আমরা বইটা। পড়াই, টাইম বেশি লাগলে মানে আমি কষ্ট ওই হলে বই বইয়ের পড়াই। কথাই বলছি হ্যাঁ। যে দাগানো বইটই আমরা হ্যাঁ, যেভাবে যেভাবে পড়াইছি, পড়াই বই ওটা সহ last নিয়ে moment। পড়বা দেখবা তোমার একদম ইজি। এইটা ইম্পর্টেন্ট, এইটা পার্থক্য করে দেয় লাস্টে যে প্রথম তুরাব ভাই যেটা বললো ওইটাই, যে একটা চ্যাপ্টার পড়লে বুঝবা না তেমন একটা, যে ভাই আমি আধা ঘন্টা ক্লাস করে পাইছি 50-এ 35 আর বড় ক্লাস করে পাইছি 42, তো খুব বেশি পার্থক্য না, 5 মার্ক তো এদিক সেদিক, এটা এমনি পারা যায়, একটু বেশি পড়লেই হয়তো। বাট তুমি যখন উইকলি বা মান্থলি এক্সাম দিবা তখন দেখবা যারা শর্টকাটে পড়ে তারা পাইছে সর্বোচ্চ 40-45 বা 50, আর যারা ভালো মতো পড়ছে তারা পেয়ে গেছে 70। তখন তোমার মাথায় টেনশন, বন্ধু পেয়ে গেছে, ওই যে তখন সেই ফেমাস ডায়লগটা তোমার মনে পড়বে যে বন্ধু যখন কম পায় খুব খারাপ লাগে, বা fail করে বন্ধু তখন যখন খারাপ লাগে। বেশি পায় তখন বেশি খারাপ লাগে। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, সো একটা কোয়েশ্চেন আমরা হচ্ছে ডিরেক্টলি এখান থেকে আসি যে RTDS এর সাথে আমার দৈনিক পড়ার রুটিন কেমন হবে? আচ্ছা, আমি একদম ক্লাস থেকে শুরু করি, খুব প্রেসাইসলি বলি। ক্লাসে যখন বসছো ভাই তোমার খাতাটা নিয়ে বসবা, বই নিয়ে বসবা, ঠিক আছে? তুমি মুভি দেখতে বসো নাই, কথা হচ্ছে প্রথমে এইটা, ঠিক আছে? মুভি না, কারণ পড়ালেখা ভালো জিনিস না, দেখলে তো পপকর্ন নিয়ে বসতে আর হয়। সাথে যাতে ক্ষুধা পানি লাগবে নিয়ে বসবা। পপকর্ন নিয়েও বসতে পারো। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে, একটু মানে খাওয়ার জন্য আর কি টুকটাক, হ্যাঁ। পানি নিয়ে বসবা, পানি সাথে নিয়ে বসবা, পানি হ্যাঁ। বা একটু ছোট ছোট নাস্তা বা পিনাট বাটার পাওয়া যায় বা কি কি জানি বলে মানে বাদাম তোমার টাদাম, যেটা ভাল লাগে, যেটা ঠিক ভালো আছে? লাগে। বাট আবার বিরিয়ানি নিয়ে বসে যাও না যে ভাই বিরিয়ানি খাওয়া শুরু করছি, ঘুম আসা শুরু বিরিয়ানি করছে খাইলে আমার। ঘুম ধরবে, হালকা নাস্তা, হালকা হালকা নাস্তা। নাস্তা নিয়ে বসবা, পানি নিয়ে বসবা আর বই খাতা নিয়ে বসবা। যেরকম বাদাম ভালো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে তুমি খাতা নিয়ে বসবে। এখন খাতা নিয়ে বসার সময় একটা প্রথম বড় প্রশ্ন, ক্লাসের সাথে ভাই নোট করবো কিনা? ইচ্ছা তোমার, ইচ্ছা বলতে কি, আমি দুই টাইপের পার্সন দেখি। এক পার্সন হচ্ছে ক্লাসের সাথে কেমনে কেমনে জানি ফাস্ট হচ্ছে, যেগুলো ক্লাসে লেখে গুছায় ফেলে, ও ওইভাবে পড়া বুঝেও আবার নোটও করতে পারে, তো তুমি এই স্টাইলে করো। আবার একদল আছে যে ভাই আমি যখন ক্লাস করি তখন আমি খাতায় লিখতে গেলে আমি কনসেন্ট্রেশন হারায় ফেলি। তোমার ক্ষেত্রে কাজটা কি, তোমাকে বলি তোমার পুরো জিনিস লেখা লাগবে না, কারণ নোট তো তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি জাস্ট একটা কাজ করবা, যখন ধরো পড়াচ্ছি আমরা, ঠিক আছে, যখন ধরো পড়াচ্ছি তখন জাস্ট ধরো কিছু কিছু আমরা ইম্পর্টেন্ট জায়গায় তোমাকে হাইলাইট করব, তুমি জাস্ট তোমার বাজে ডাক্তারি হাতের লেখায় এখনই ডাক্তার হয়ে যাও, জাস্ট একটু নিজের মন, মানে ধরো স্ক্রিনের দিকে তাকায় আসো, তাকায় এসে তুমি জাস্ট লেখো, মানে নিজের মন মতো লেখো, অ্যাটলিস্ট তোমার হাতটা চালু রাখো। দুইটা কারণ আছে, এক হচ্ছে ঘুম আসবে নাইলে, ঠিক আছে, নাহলে ধরো ঘুম আসবে তোমার যখন পড়তেছো, দেখবা একটু ঘুম ঘুম লাগা শুরু করছে। দুই নাম্বার হচ্ছে একটু যদি হাতে লিখে ফেলো না, হাতে লিখলে তোমার বোঝা লাগবে না, এটা নোট না, এটা জাস্ট তোমাকে একটা প্র্যাকটিসের জন্য রাখতেছি আমি, মাসেল মেমোরি ক্রিয়েট করার জন্য। ভাই বলছে আর আমি কানে শুনছি, না দেখা লিখতেছি কিছু একটা, বাট ওইরকম একটা অ্যাপ্রোচে লিখতেছি আমি। এটা করবা ক্লাসের টাইমে, যাদের হচ্ছে এরকম সমস্যা হয়, ঠিক আছে, নোটের কেসে। নোট তো দিয়ে দিচ্ছি, আর যে সুন্দর করে নোট করতে পারে সে তো নোট করলা, সে লাস্টে রিভিশন দিলা। আর যে ধরো খাতায় এরকমভাবে লিখবা, আর যদি মনে হয় কিছু কিছু পড়ানোর সময় ভাইয়ারা বইয়ে কিছু লিখে দিছে, বইয়ে টুক করে নোট করে রাখবা। এই দুটো হচ্ছে তোমার ক্লাসে পড়ার সময় যে অ্যাপ্রোচ হবে সেটা।
ঠিক আছে? ক্লাসে তোমার তোমার এটার সাথে আমি একটু অ্যাড করি, আবার আরেক শ্রেণীর স্টুডেন্ট থাকে ভাই আমি কিছুই লিখি না, আমার এমনি মনে থাকে এরকমও কিছু স্টুডেন্ট থাকে যে একদমই লেখালেখি করো না, কিন্তু ভাই আমার মোটামুটি ক্লাস মনোযোগ দিয়ে করলে আমি পরে বইটা পড়লেই সব পারি। যারা এরকম তারা এরকম, আমার কথাটা বুঝছো? যে ভাই ক্লাসের মধ্যে নোট করতে পারো সে নোট করবা, যে ক্লাসের পরে যদি টুকটাক আমার 10 মিনিটে ভাই একটু মনে করে করে ইম্পর্টেন্ট পয়েন্ট লিখতে হয় লিখবা। আর যার হচ্ছে ভাই এরকম নোট টোট কিচ্ছু লাগে না, এগুলা ছাড়াই জীবনে হচ্ছে আমি অনেক ভালো রেজাল্ট করে আসছি, টপার হয়ে আসছি, কিছুই লাগবে না। মানে That's it. সংখ্যা ভাই খুবই যে কম, যার যে মতো লেখা আসলে। ছাড়া আসলে সংখ্যা খুব কম হ্যাঁ, পার্সন থাকে, তারপর মানে একদম টপার লেভেলে যদি আমি চিন্তা ভাবনা যদি না প্রশ্ন করি। করে ভাই আমি যদি কিছুই না লিখি, আমি তো কখনো এইভাবে পড়ি নাই, তাহলে কি হবে? এই জন্য বললাম যে ভাই যে যেরকম সে সেইভাবে হচ্ছে ক্লাস করবা, ঠিক আছে? এতদিন ক্লাস শেষে অনেকে হচ্ছে 10 মিনিটে একটা গ্যাপ নিবা, বুঝছো? গ্যাপ নিয়ে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো এমনিই লিখবা নিজের মন মতো, অ্যাক্টিভ রিকল করে দেখে না যাচ্ছে একদম ভাই শুরু থেকে কি পড়াইছিল এটা এমনি লিখবা, একদম ওইখানেই প্র্যাকটিস হয়ে যাবে, খুব ভালো একটা প্র্যাকটিস, ঠিক আছে? এটা করলা ধরো। বেশিরভাগ ক্ষেত্রে ক্লাস শেষ হওয়ার পরে দেখবা হচ্ছে তোমাদের ক্লাস 11:30 আনুমানিক, যেদিন লং ক্লাস হবে 12টার মধ্যে শেষ হবে, এছাড়া 11টার মধ্যে 11:10, 20 মধ্যে ক্লাস শেষ। বাট তোমার হচ্ছে এরপরে যখন তোমার আসবে, তোমার আমি বলবো যে তোমার পড়ার অনেকে হয়তো বা খাবা, আগে খেয়ে বসবা সবচেয়ে ভালো হয়, বা এরপরে খেয়ে ঘুমায় যাবা, ঠিক আছে? আর যদি কেউ মনে হয় যে ভাই আমি রাত জেগে পড়ি, তাহলে তুমি হচ্ছে খেয়ে পড়া স্টার্ট করো আবার, যেইটা তোমাকে পড়ানো হয়েছে। বাট যারা হচ্ছে ঘুমায় যাও তারা হচ্ছে ঘুমায় যাও, ঘুমায় গিয়ে সকালে উঠা যেই পড়াটা তোমাকে দেওয়া হয়েছে, তুমি ধরো ফিজিক্সের ক্লাস অনুশীলনী করবা, কেমিস্ট্রি ক্লাস সকালে অনুশীলনী করলা, ঠিক আছে? বায়োলজি ক্লাস, বায়োলজি আলিম স্যারের অনুশীলনী তোমার সবগুলো দেওয়া আছে, আজিবুর স্যারের অনুশীলনী সব দেওয়া আছে তোমার আর্কাইভের মাঝখানে, অনুশীলনী করবা পড়ার সাথে সাথে, ঠিক আছে? তো তোমার একসাথে পড়াও হইলো, চেষ্টা করবা দুপুর প্রায় মোটামুটি তোমার নামাজের আগে তোমার জন্য একবার নিজের পড়া হয়ে যায়, অনুশীলনী ক্লাসটা নামাজের পর টাইমে শেষ করে ফেলো। এরপরে তুমি হচ্ছে সন্ধ্যা আসতে আসতে এক্সাম তোমার স্টার্ট হবে, এক্সাম দিবা, পরের দিন দেখা যাবে একটা গ্যাপ থাকবে বা ক্লাস শুরু হবে, আবারও ক্লাসটা স্টার্ট করবা, ঠিক আছে? এরপরে তোমার কয়দিন পরে উইকলি এক্সাম আসবে, উইকলি এক্সামে একটা গ্যাপ দেওয়া থাকবে, তুমি ওই উইকলি এক্সামের মাঝখানে স্টার্টই করবা কি যেটা তোমার উইকনেস ছিল। আচ্ছা একটা কথা এখানে একটু অ্যাড করে রাখি, ধরো এক্সাম দিছো না তুমি, সন্ধ্যার সময় পড়ালেখা করে দেখবা তুমি হচ্ছে মোটামুটি সন্ধ্যার আগ পর্যন্ত শেষ করতে পারছো, কারণ ক্লাসে অনেকটাই পড়া হয়ে যায়, মানে ম্যাক্সিমাম পড়াই হয়ে যায়। এরপরে নিজে নিজে বসে এগুলো শেষ করবা। এক্সাম দেওয়ার পরে ভাই কাইন্ডলি 10 থেকে 15 মিনিট টাইম নেও, তোমার ডেইলি একটু নেও, এখন কষ্ট করে, অনেক বেশি আইলসামি লাগবে, তারপরও ভুলগুলো সলভ করো, যেই ভুলগুলো আছে তোমরা মনে করবা যে ভাই এটা আর তেমন কি মনে থাকবে, হ্যাঁ অল্প কটা ভুল, সমস্যা কি? বাট অনেকগুলো এক্সাম আসবে তো তুমি ভুলে যাবা, এক্সামগুলোর হচ্ছে ভুল আইডেন্টিফাই করে রাখো, কয়েকদিন পর উইকলি বা হচ্ছে বড় এক্সাম হবে না, তখন হচ্ছে তুমি এই ভুলটা যেন না করো সেটা হচ্ছে আইডেন্টিফাই করবা, ঠিক আছে? এইটা আর এক্সাম মাস দিবা ভাই, রুটিন তুমি যা ক্লাস করো না করো এক্সাম দিবা ভাই, এটা একদম মানে প্রথম কথা ভাই, এক্সাম তোমার দিতে হবে ভাই প্লিজ, ঠিক আছে? এক্সাম মিস দিও না, ওকে? আচ্ছা এই ওই ওয়েবসাইটের কমেন্ট দেখি না কিনা বলতেছে একজনে কমেন্ট করছো 37টা দেখলাম, হ্যাঁ আচ্ছা ভাই ডেইলি পড়া ডেইলি কেমনে করবো? আমার কথা হচ্ছে তুমি মনে হয় শুধু কমেন্টই করতেছো, তুরাব এতক্ষণ কি বলতেছে এটা মনে হয় খেয়ালই করতেছো না। তুরাব এতক্ষণ কিসের উত্তর দিল? তোমরা মাঝে মধ্যে এখন কিছু বললে আবার বলো ভাই সবাই খালি ঝাড়ি দেয়, ঝাড়ির কাম করবা, আর যদি ঝাড়ি না দেয় তাহলে তো এটা তো তোমার মতো অবিচার হবে, ঠিক না? এই যে আবার সেম কমেন্টই করতেছো, বুঝছো? সেম কমেন্টে আবার করতেছো, 37 আর 5 42 হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? মানে এতক্ষণ তাহলে কি বুঝাইলো? হ্যাঁ 42টা কমেন্ট ঠিক না? তুমি তাহলে দেখো তো অবস্থা, মাত্র তোরা বলে গেল যে তুমি ডেইলি কেমনে পড়বা, ক্লাসের সাথে কেমনে কোরিলেট করবা, কেমনে কি গুছাবা, এরপর তুমি আবার সেম জিজ্ঞেস করতেছো একই জিনিস, এরপরে বলবা ভাই মাইনুল ভাই আমার কেন জারি দিল, অন্তর ভাই কেন জারি দিল, তোমারে মানে থাক। এভাবেই হচ্ছে ভিলেন তৈরি হয়, যে একটা বুঝছো? ডায়লগ আছে না যে ভিলেন কি জানো, তোরা ডায়লগটাই তো ভুলে গেছি, যে ভিলেন ওয়াজ নট বর্ন, ভিলেন ওয়াজ মেড। এইভাবেই আমাদেরকে তোমরা ভিলেন বানায় দাও, আমরা হইতে চাই না, আর তোমাদের কমেন্ট দেখেই বকাঝকা করি, তোমরা আমাদেরকে ভিলেন বানায় দাও, বাট তারপরে- আমরা কিন্তু আসলে ভিলেন না, বাট তোমরা বাধ্য করো ভিলেন হইতে। এই যে সেম নোট করার কথা বলতেছে তোরা, একজন বলছে ভাই আমি তো নোট করতে পারি না, নোট করতে পারি না করবি না, সিম্পল হিসাব। আমি তো এই জন্য না, বলছি আসলে। একজন বলছে ভাই আমি রাতে পড়তে পারি না, রাতে পড়তে পারি না ভাই, দিন আল্লাহ কেন দিছে, তুমি দিনে পড়বা, এরকম তো না যে তোমার 24 ঘন্টাই রাত, না 24 ঘন্টার মধ্যে ভাগ করা আছে ভাই, তো দিনও আছে রাতও আছে, তুমি রাতে পড়তে পারো না দিনে পড়বা, দিনে পড়তে পারো না রাতে পড়বা, একজন খাওয়ার পরে পড়তে পারো না তাহলে খাওয়ার আগে পড়বা। ভাই এগুলো যদি আমাদের বলো যে ভাই আমি খাওয়ার পরে পড়বো না আগে পড়বো, ভাই আমি টি শার্ট পরে পড়ালে পড়তে পারবো না শার্ট পরে পড়তে পারবো, এগুলো আমাদের বলার দরকার আছে? তুমি নিজের কমফোর্ট জোন বের করে নিবা খুঁজে, যে আমি এই জায়গাতে আমি কমফোর্টেবল, আমি সেই জায়গাতে পড়ালেখা করবো। নিজের কমফোর্ট জোন নিজের তৈরি করতে হবে। এই জায়গাতে যদি বলো যে হাত বেড়ে মানে রুটিন তৈরি করে দিতে, তোমার রুটিন হাত বেড়ে তৈরি করে দিতে পারবে? রাত বেড়ে হাতে নিজের রুটিন তৈরি করে দিয়ে কমপ্লিট করে এটা মেনটেন করতে পারবে না, সম্ভব না। কারণ মানুষ তো বুঝছো না, সব কিছু আমরা তো ভবিষ্যৎ জানি না কোনটা কীভাবে হবে। আমি কালকে রুটিন করলাম একরকম, দেখা যাবে অন্য কাহিনী হয়ে গেছে, মিলবে না, ঠিক আছে? তো তোমার রুটিন তুমি করে রাখবা, সেটা ফলো করার চেষ্টা করবা, কিন্তু সেটা আরেকজনের মতো করেই হইতে হবে অমুক ভাই এটা বলছে এটাই করতে হবে, ব্যাপারটা এমন না। এটাকে তুমি একটা
ছাঁচ হিসেবে নিবা, এটার আদলে তোমার মতোটা তুমি তৈরি করে নিবা। বুঝতে পারছো? এটা যে একেবারে এটাই ফলো করতে হবে ব্যাপারটা এরকম কোনো সময়ই না। আমরা সামনে আগাই। আচ্ছা, এরপরে এগুলো নিয়ে আমরা কথাবার্তা অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এই জিনিসটা আমি তোমাদের একটু বলি। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমার যারা আসো, হ্যাঁ, তোমরা অলরেডি শুনছো যারা হাত ভাই তোমাদের বলছে ব্যাপারটা, যে আমি সেকেন্ড টাইমারদের ব্যাচে কিন্তু জিকে ইংলিশ আলাদাভাবে পড়া দিচ্ছি, এবং সেগুলো কিন্তু তোমাদের জিকে ইংলিশ রিভিউ এক্সাম নামে পরীক্ষাও নিচ্ছি। ঠিক আছে? রাহাত যেরকমভাবে এখন বলে না যাচ্ছে ভাই শুধু কি সেকেন্ড টাইমারদের এরকম হয়, যদি 26 ব্যাচের কেউ থাকো তোমরা হতাশ হও না। রাহাত ভাইরা কিন্তু তারপর হচ্ছে শাফিন, ওরা কিন্তু হচ্ছে আমাদের 6.1 যে ব্যাচটা মানে 26 ব্যাচ, সেই ব্যাচে তাদের আলাদাভাবে একেবারে হায়ার ম্যাথ সহ পড়া দেওয়া হচ্ছে এবং সেটার পরীক্ষা নেওয়া হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সবাইকেই আলাদাভাবে কেয়ার নিচ্ছি, মানে যার যে জায়গাতে দরকার। ওকে, সেকেন্ড টাইমারদের যে জায়গাতে দরকার সেই জায়গাতে সেকেন্ড টাইমারদের আমি পুশ আপ করতেছি, ফার্স্ট টাইমারদের দরকার সেটা আলাদাভাবে পুশ আপ করা হচ্ছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো আমরা যেটা বলতেছি যে জিকে ইংলিশ তোমাদের আলাদাভাবে আমি পড়া দিচ্ছি, তো এটার আবার জিকে ইংলিশ রিভিউ এক্সাম হচ্ছে। ঠিক আছে? একই রকমভাবে যেই ক্লাসগুলো আমরা আগে হয়ে যাচ্ছে তোমাদের তো সেগুলো উইকলি এক্সাম হচ্ছেই, মান্থলি এক্সাম হচ্ছে, এর পাশাপাশি আমরা কিন্তু আবার ফ্ল্যাশব্যাক এক্সাম নামে আরেকটা পরীক্ষা নিচ্ছি। এটাতে কি হয়, তোমার যে ক্লাসগুলো আগে হয়ে গেছে সেগুলোর একটা রিভিউ এক্সামের মতো পরীক্ষা হবে। বুঝতে পারছো? তো সেটা আমি আলাদাভাবে আগে তোমাদের হচ্ছে একটা রুটিন দিয়ে দিব যে অমুক অমুক চ্যাপ্টারের পরীক্ষা হবে অমুক তারিখে, তোমরা ওই তারিখে ওয়েবসাইটে পরীক্ষা দিয়ে দিবা, বাস শেষ। বুঝতে পারছো কথাটা? এখন এই জায়গাতে আবার কয়েকজন কমেন্ট করছো যে ভাই জিকে ইংলিশ যে পড়াটা দিচ্ছেন সেগুলোকে আবার নতুন করে শুরু করবেন কিনা। আমি অলরেডি নতুন করে শুরু করছি। এখন কথা হচ্ছে আমি কি করব, আমরা যে কাহিনীটা করি রাত আমরা নিজেরাও তো এরকম করি, যে হয় কি যে 8টার সময় পড়তে বসার কথা, আর কোনো কারণে 8:10 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে, তার মানে কি 8:30 বসবো। একটা রিলসও বানাইছি যে 8:30টায় পড়তে হবে, 8:30 কোনো কারণে 8:31 বাজছে, আবার 8:45 45 অথবা 9টা এরকম, অথবা 9:05 বাজছে, আর 9:15। একটা কথা অ্যাড করতে ভুলে গেছি, আমার চলে আসলাম, আবার চলে এসেছি। কথা হচ্ছে রাতের বেলা ক্লাস করার পরে বা সকালে যদি অনুশীলনী ক্লাস করো, মানে একসাথে ক্লাসটা করে ফেলো, ভাগ ভাগ করার দরকার নেই। ক্লাস করে মোবাইলটা সাইডে রেখে দিও, তাহলে সারাদিনে দেখবে পড়া আগাবে না। ঠিক আছে? এই যে ভাই রিলসের কথা বলতে বলতে মনে পড়লো আর কি, রাতে ক্লাস করলা, সকালে যদি অনুশীলনী ক্লাস করলা, ধরো 10টা-11টার পরে শেষ, এর মধ্যে এরপরে একদম এক্সামের আগ পর্যন্ত জাস্ট বইটা রাখো, বইটা পড়ো। ঠিক আছে? এটা একটা অনুরোধ থাকবে তো সবার প্রতি। ওকে, তাহলে এই জিনিসটা যদি তুমি ফলো করো বা এটা মানো যে হচ্ছে আমার 8:10 বেজে গেছে এরপরে 8:30টায় শুরু করতে হবে, লস কার ভাই? এই জিনিস তো বুঝতে হবে তোমার। এখন এই যে এখনো কমেন্ট করছো ভাই যে কি ইংলিশ নতুন করে শুরু করবেন কিনা, ভাই তুমি যেখান থেকে শুরু করবে সেটাই তো নতুন থেকে শুরু, তাই না? আমি এই যে যেমন হচ্ছে এখন অ্যান্টোনিম পড়া চলতেছে, আমরা অলরেডি হচ্ছে 1 থেকে 80 পর্যন্ত পড়ে আসছি। ওকে, এখন মনে করো আমি কালকের দিন পড়া দিলাম 81 থেকে 100 পর্যন্ত, নাম্বারিং করে দিলাম। তুমি কি করবা? তুমি 81 থেকে শুরু করো, 81 নাম্বারটাই তো তোমার জন্য নতুন, নাকি একেবারে নাম্বার একই লাগবে তোমার? ব্যাপারটা এমন যদি হচ্ছে ইয়ের মধ্যে থাকো, যে হচ্ছে ফ্যান্টাসির মধ্যে থাকো যে আমার 1 দিয়েই শুরু করতে হবে, তাহলে ঝামেলা আছে। বুঝছো? তুমি সামনে যেটা পেয়েছো সেটা দিয়ে শুরু করো। তুমি এরকম টার্গেট কেন রাখতে হবে যে আমার একেবারে যে রাউন্ড ফিগার দিয়ে শুরু করতে হবে, 9টার সময় শুরু করতে হবে, 9:30টায় শুরু করতে হবে, ওসিডি থাকে, এইরকম থাকলে বিপদ। হ্যাঁ, তুমি এখন যেটা আছে এটা দিয়ে শুরু করবা। এই যে আমি কালকে পড়া দিলাম ধরো অ্যান্টোনিম 81 থেকে 100 পর্যন্ত, তোমার জন্য এটাই তো নতুন করে পড়া হইলো, তুমি এটা থেকে শুরু করবা। হ্যাঁ, এটা থেকে শুরু করবা। আমি তো বলছি যে এইভাবে আমরা পড়া কমপক্ষে 3 বার শেষ করব। তো তুমি এটা আগাচ্ছে, আগানোর পরে আবার যখন রাউন্ডে আসবে তুমি তখন আবার সেটা পাচ্ছই, টেনশন নেওয়ার তো কোনো কারণ নাই। এইগুলোকে জটিল বানাও কেন? আমরা সহজভাবে প্রেজেন্ট করতেছি, সহজভাবে আগাইতে যাচ্ছি, তুমি জাস্ট এটা ফলো করো। তোমাকে আজকে পড়া দিচ্ছি মানে এখন তুমি কবে পড়বা? তুমি চিন্তা করলে ভাই আজকে পড়া দিচ্ছি, এটা তো শুরু করার কথা ছিল 2 দিন আগে তুমি যাইতে পারবা? তুমি আজকে পড়া দিচ্ছি আজকে পড়বা, সিম্পল হিসাব রে ভাই। এগুলো শুধু জটিল বানাও না। হ্যাঁ, আমরা 3 বার পুরো সবকিছু রিভিশন দেওয়াবো। সো তুমি যেখান থেকে পারবা সেখান থেকে শুরু করবে, 81 থেকে 100 শুরু করো, দেন সেকেন্ড রাউন্ডে যখন আবার 1 থেকে 80 পড়া দিব তখন শেষ করে ফেলবা, শেষ। আচ্ছা, এই জায়গাটা রাহাত, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। আমরা আসলে তোমাদের প্রশ্নের অনেক উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি। হ্যাঁ, আচ্ছা, আরেকজন একটা কমপ্লেন জানাইছো, সেটার আমি উত্তরটা দিই। যে ওয়েবসাইটের কথা বলছো, যে ওয়েবসাইটে ভুলগুলো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমরা এই জন্য আসলে তোমাদের আমি গ্রুপে জানাইছিলাম 2 দিন আগে, আমি তোমাদের বলছি যে আমাদের নতুন ওয়েবসাইট খুব দ্রুতই আসতেছে। এখন আমাদের কাছে যেগুলো থাকে, বুঝছো, আমি তোমাদের কাছে ওই জায়গাতে আমি আসলে দুঃখ প্রকাশ করছি যে আমাদের নিজেদের হাতে যেটা থাকে, ধরো হাতের আজকে একটা ক্লাস নেওয়ার কথা, আমার একটা ক্লাস নেওয়ার কথা বা একটা নোট দেওয়ার কথা, যেই জিনিসগুলো আমাদের হাতে কিছুটা থাকে আমরা সেগুলো অবশ্যই সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা আসলে কেউ ওয়েবসাইট ডেভেলপ করতে পারি না। এটা আসলে একটা দুঃখজনক ব্যাপার। তো এই কারণে যেটা হয়েছে যে আমাদের ডেভেলপারদের উপর করতে হচ্ছে, যে একটা ওনাদের হেল্প নিতে হচ্ছে, ওনাদের মাধ্যমে করাইতে হচ্ছে, এই কারণে সময় লাগতেছে একটু বেশি। হ্যাঁ, কিন্তু আমাদের যে নতুন ওয়েবসাইটটা সেটার মধ্যে এরকম সিস্টেম করা যে তোমরা আগের ভুলগুলো দেখতে পারবা,
এবং সেকেন্ড টাইমারদের এই যে অনেকের সমস্যা যেটা কি যে ভাই 3 নাম্বার কেন সিলেক্ট করে কাটতে হবে, আমরা সেটাও দেওয়ার চেষ্টা করছি যে তোমাকে সেকেন্ড টাইমার থাকলে তোমার এমনিতেই 3 মার্ক ডিডাক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা নিয়ে তোমার আলাদাভাবে কিছু করতে হবে না। তো এই জিনিসগুলো আমরা আমাদের নতুন ওয়েবসাইট যেটা আসবে সেটার মধ্যে ইনশাল্লাহ তোমরা পাবা, টেনশনের কোনো কারণ নাই। আমার মনে হয় তোমাদের উত্তরগুলো অলরেডি পেয়ে গেছো। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে একটু আগাচ্ছি এবং একটু ফাস্টে আগাবো, আমরা শেষের দিকে আসি, টেনশনের কোনো কারণ নাই। ওকে, আচ্ছা এখানে তোমার দায়িত্ব তোমাকে নিতে হবে। আচ্ছা, এটা বলার কারণ হচ্ছে আমি তোমাকে একটু বলি, দেখো সেকেন্ড টাইম ভর্তি হওয়ার সময় অনেকে যেমন বলো যাচ্ছে ভাই তাহলে কি, তাহলে যেহেতু আপনার কোর্সে ভর্তি হয়েছি, অনেকে যেটা হয় আর কি, হ্যাঁ যেমন এই যে আমি আমার উদাহরণই দিই, রাত যেহেতু আমার বিয়ের একটা ঘটনা নিয়ে এসেছিলো, তো বিয়েতে যেটা হয় তোমার লাস্টে তোমরা এখানে আবার অনেকে বলবা যে ভাই দিলেন তো মন খারাপ করে, এই যে অনেকে আছে। আচ্ছা যাই হোক, তো লাস্টে কিন্তু বলে দেয় যে হচ্ছে কি তোমার ভাত কাপড়ের দায়িত্ব একেবারে দিয়ে দিছে, ঠিক না, এরকম হচ্ছে দিয়ে তোমার দেখবা হাতে তুলে দিছে, ব্যাপারটা এরকম না। এখন কথা হচ্ছে এই যে ওইটা তো আলাদা ব্যাপার, ঠিক না। এখন তুমি কোর্সে ভর্তি হইতেছ, আর তুমি যদি চিন্তা করো যাচ্ছে ভাই একেবারে পড়ার দায়িত্ব থেকে, পড়ানো থেকে পড়ার দায়িত্ব, মুখস্থ করার দায়িত্ব, পরীক্ষা দেওয়ার দায়িত্ব, সেগুলো যদি বলা যাচ্ছে ভাই আপনাদের দায়িত্ব, এগুলো আপনারা করে দিবেন, এগুলো আপনারা সব কিছু ম্যানেজ করে দিবেন, তাহলে বিপদ। হ্যাঁ, আমরা কি করতেছি, আমরা আরটিডিএস ফ্যামিলি থেকে, আরটিডিএস টিচার প্যানেল থেকে, আরটিডিএস যে হচ্ছে একবার ফুল টিম আছে সেখান থেকে তোমাদের বেস্ট ক্লাস দেওয়ার গ্যারান্টি দিচ্ছি, বেস্ট পরীক্ষা দেওয়ার গ্যারান্টি মানে হচ্ছে নেওয়ার গ্যারান্টি দিচ্ছি, বেস্ট সাপোর্ট দেওয়ার গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো ভাই একেবারে সব দায়িত্ব নেন, এর মুখস্থ করে দেবেন আপনারা, পরীক্ষা দেবেন আপনারা, এটা আসলে সম্ভব না। দায়িত্ব অবশ্যই তোমার, কিন্তু সেই দায়িত্বটা সহজ করে দেওয়ার দায়িত্ব যেটা আমাদের, সেটা অবশ্যই আমরা 100-এ 100 পালন করবো ইনশাল্লাহ। ঠিক আছে, রাতে ব্যাপারে কি কিছু বলবি কিনা? না, এটা তো অবশ্যই। জিনিসটা হচ্ছে যে তোমার দায়িত্বটা আসলে কি, তোমার নিজের পড়ালেখার দায়িত্ব নিজেকে ইনশিওর করতে হবে। আমরা তোমাকে গাইড করব, তোমার কখন কি করা দরকার সেটা করব। কিন্তু যদি এরকম হয় ব্যাপারটা যে ভাই আমি একটা ভাত খাইছি কিন্তু সেই খাবারটা আপনাদেরকে হজম করা দিতে হবে, তাইলে তো হবে না। হজমটা তোমারই করতে, আমি তোমারে বলে দিব এই তোমার এখন হচ্ছে যে রাত 9টা বাজে, ওষুধ খাওয়ার টাইম হয়েছে, তাড়াতাড়ি হচ্ছে পানির সাথে ট্যাবলেটটা খেয়ে ফেলো, এটা আমি তোমারে বলবো। বাট তুমি মনে করো ট্যাবলেটটা খাইলা না, বা ট্যাবলেটটা খেয়ে ভাবতেছো যে ভাই আপনারা এসে না হজম করা দিবেন, ট্যাবলেটটা তো হজম হচ্ছে না, তাইলে হবে না। সেম আমরা বলবো যে এই এত ঘন্টা পড়ো, এখন পড়ো, এইটা করো, এইটা করো, বাট পড়তে হবে তোমারে। পড়ার টেবিলে যদি তুমি না থাকো, এটা দুনিয়ায় আমি কেন, ধরো আইনস্টাইনের দাদা হিসেবে যদি তোমাকে পড়ায়, সম্ভব না, পাশ করাইতে পারবে না তোমাকে। এটাই বাস্তবতা, তোমাকে পড়তে হবে, নিজের সেলফ স্টাডির টাইম বাড়াইতে হবে, ক্লাসের পাশাপাশি নিজেকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখবা যে আরটিডিএস এর সবচেয়ে বড় স্পেশালিটির মধ্যে তো অনেক কিছুই বললাম, কিন্তু একটা জিনিস আমরা আসলে একটু কম বলি, তবে এই জিনিসটা আজকে আমরা একটু বলি যে আরটিডিএস এ যেহেতু অনেকেই তোমরা চিন্তা করো যে ভাই আপনারা তো অনেক সময় বলেন যে অনলাইনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সবচেয়ে বেশি চান্স পায়, এগুলো বারবার বলার কি আছে, এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে দেখো অনেকেই হয়তো বা এই জিনিসটা হচ্ছে জানে না, বাট তুমি চিন্তা করো, তুমি যদি কোথাও জানো যে আচ্ছা এখানে প্রায় 10,000, 12,000, 15,000 ছাত্রছাত্রীর মধ্যে হচ্ছে আমরা কি করতে পারি, পরীক্ষা দিতে পারি, তাহলে এই জিনিসটা তুমি কেন নিবা না? আমরা এই জিনিসটা বারবার বলি শুধু এই কারণে, অনেকেই থাকে যে ভাই আমি সর্বোচ্চ স্টুডেন্টদের মধ্যে হচ্ছে নিজেকে যাচাই করতে চাই। এই যে সর্বোচ্চ স্টুডেন্টদের মধ্যে নিজেকে যাচাই করতে চাই, এইটার জন্যই আমরা বারবার বলি যে আমাদের এখানে সবচেয়ে বেশি চান্স পায় এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে। কারণ অনেকে এটাই খুঁজে, যে ভাই আমার কিছুই লাগবে না, আমি শুধু এমন একটা জায়গায় পরীক্ষা দিতে চাই যেখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে, যাতে নিজের অবস্থা বোঝা যায়। ধরো একটা জায়গায় 50টা স্টুডেন্ট আছে, এই 50টা স্টুডেন্টের মধ্যে তুমি 50তম, হ্যাঁ খুব খুশি যে আমার টপ 50-তে আমি চান্স পাইছি, এরকম চিন্তা করতেছো। পরীক্ষা দিবে কয়জন? আসল পরীক্ষা দিবে লাখখানেকের উপরে। তো তাইলে তোমার নিজের অবস্থা কি তুমি বুঝতে পারবে এরকম কোনো একটা জায়গায় পরীক্ষা দিয়ে? কিন্তু আরটিডিএসে মোটামুটি সবচেয়ে সিরিয়াস যারা স্টুডেন্ট থাকে তারা কম বেশি ঘুরে ফিরে আরটিডিএসে হয় মেইন ব্যাচে, না হলে এক্সাম ব্যাচে, না হলে শেষের দিকে হচ্ছে লাস্ট ফাইট ব্যাচ, কোনো না কোনোভাবে আমাদের সাথে যুক্ত থাকে। এতে করে লাভটা কি হয় যে ধরো পুরো 1 থেকে 1.5 লাখ যে স্টুডেন্ট পরীক্ষা দেয়, এর মধ্যে সিরিয়াস স্টুডেন্ট সর্বোচ্চ থাকে হচ্ছে 20,000। আমি সবসময় বলবো 20,000-এর বেশি স্টুডেন্ট সিরিয়াস থাকে না। এমনি আসে ঠেলায়, ওই যে একটা ভাইরাল হয়েছিল না, আসে ঠেলায় ঘুরতে দেখতে, পরীক্ষা খুশিতে ঠেলায় ঘুরতে পরীক্ষা দিতে আসে। 20,000 স্টুডেন্টই তুমি ধরে রাখো প্রত্যেক বছর মেডিকেল নিয়ে সিরিয়াস থাকে। এবং গত বছর আরটিডিএসে এই 20,000 স্টুডেন্টের মধ্যেই প্রায় 14,000 স্টুডেন্ট এই আরটিডিএসেই ছিল। এখন তোমরা বলতে পারো ভাই আপনি জানলেন কেমনে যে আপনাদের স্টুডেন্টগুলো অনেক সিরিয়াস? একটাই উপায় ভাই, সিরিয়াস না হলে কেউ নিজের পকেটে টাকা খরচ করে কোর্সে ভর্তি হয়? তো আমরা বলো আমি একটা পরীক্ষা নিয়ে সিরিয়াসই না, গেছি ঘুরতে যে পরীক্ষা দিব, আমি 5,000 টাকা খরচ করে কই কোর্সে ভর্তি হবো? তুমি নিজেই বলো। তার মানে কি একজন মানুষ টাকা খরচ করে পড়তেছে মানে কি সে সিরিয়াস? এটাই ম্যাটার করে। এই জন্য দেখো 20,000 স্টুডেন্টের মধ্যে 14,000 স্টুডেন্টই গতবার আমাদের এখানে হচ্ছে পরীক্ষা দিছে।
এতে করে তুমি সিরিয়াস স্টুডেন্টের মধ্যে নিজের অবস্থা বুঝতে পারবা। এই জন্য সবচেয়ে বড় যে জায়গাটা, সেই জায়গাগুলোতে হচ্ছে তোমরা পরীক্ষা দিবা। আর অনলাইনে আরটিডিএস তোমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে। নিজের অবস্থা দেখবা যে 14,000 স্টুডেন্টের মধ্যে আমি এততম, আমার অবস্থা এইখানে, আমার অবস্থা এইখানে, তাহলে পড়ার লেভেলটা বাড়াইতে হবে। আচ্ছা, কমানো তো লাগবে না, জীবনে তো কোনোদিন পড়ার লেভেল কমানো লাগে না, পড়ার লেভেল শুধু বাড়ানোই লাগে, যে আমাকে পড়ার লেভেল বাড়াইতে হবে, এটা বুঝতে পারবা। বুঝছো? দেখো এখানে একটা ছবি, চলে আয়। শাহিনের সাথে যেহেতু ছবি তুই বল। এখানে দেখো তোমরা শাহিন ভাইয়াকে দেখতে পাচ্ছ, আর সাথে আরেকজন ভাইয়াকে দেখতে পাচ্ছ অ্যাপ্রন পরা। কিন্তু এই ভাইয়ার কি তোমরা পরিচয় জানো? জানো না, এটাই তোমাদেরকে শাহিন জানাবে। ভাই ও হচ্ছে একজন সেকেন্ড টাইমার আর কি, বাট ওর সেকেন্ড টাইমে তো চান্স পাইছে, এই জন্য আসলে ছবিটা তোলা, এবং ও অ্যাপ্রন পরে আসে, তোমরা দেখো, তার মানে চান্স পাইছে এবং আরটিডিএস এর অ্যাপ্রন পরে এরপরে ওর মানে আমার সাথে আর কি সেলফি তুলছে। বাট ওর প্রথমবারের কাহিনী হচ্ছে ও মেডিকেল ভর্তি পরীক্ষায় 40 মতন পাইছিল, 40.25 এরকম একটা মার্কস পাইছিল, এবং ভার্সিটির বায়োলজিতে সে মাইনাস মার্কিং পাইছে। মানে শুধু এরকম না যে সে কোনো মার্ক অর্জন করতে পারে না, এরকম না, বরঞ্চ তার থেকে তার ভার্সিটি মার্কস পায়, বুঝছো, ভার্সিটি অ্যাডমিশনে। সো বায়োলজিতে এত খারাপ অবস্থা ছিল। সো একটা স্টুডেন্ট ভার্সিটিতে বায়োলজিতে মাইনাস মার্ক পেয়ে, তারপরে হচ্ছে ফার্স্ট টাইমে 40 পেয়ে, সে যদি চান্স পায়, সে যদি চান্স পেয়ে, তাহলে তুমি কেন পাবা না? চান্স পাইছে কিন্তু আবার কোন জায়গায়, সিলেট মেডিকেলে, কিন্তু হ্যাঁ বিভাগীয় শহরের মেডিকেলে 3 মার্কস কেটে, 3 মার্ক কাটার পরে। তো এটা অবশ্যই একটা বড় কিছু। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, বা বলতে পারেন যে হচ্ছে, তোমরা অনেকে বলতে পারো যে হচ্ছে এই ছবি কেন দেখানো এখানে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে একটু ভরসা দেওয়া। হ্যাঁ, তোমরা অনেকেই চিন্তা করতেছো ভাই আমি তো গতবার একেবারে টেনে পাস করছি, বা অনেকে থাকতে পারে হচ্ছে পাসও করতে পারে না, হয়তো আমি বলতেছি না এরকম যদি থাকো, সেই জায়গা থেকেও হতাশ হওয়ার কিছু নাই। তুমি যদি এখন ডেডিকেটেড থাকো, তাহলে এই জায়গা থেকেও ভালো করা পসিবল। আচ্ছা, এটার পাশাপাশি আমাদের আরেকটা ছবি আছে, এটা হচ্ছে আবার আরো অন্যরকম, ও ফেল করছিল প্রথম। আচ্ছা, তো এটা বলতে ও লজ্জা পায় নাই, তো এর জায়গা থেকে তোমাদের লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আমরা অলওয়েজ বলি যে সেকেন্ড টাইমার পরিচিতিতে লজ্জা পাওয়ার কিছু নাই ভাই। তুমি যেটা করতেছো, যে এখন যে জিনিসটা করতেছো, এটা তোমার জন্য এটা একটা যুদ্ধ, এবং তুমি এখন যে কাজটা করছো এটাতে তোমার ডেডিকেশন আছে, তুমি এটা দিয়ে আগাচ্ছ, এটা নিয়ে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। যেমন ও অকপটে স্বীকার করে যে ও প্রথম ভর্তি পরীক্ষার সময় ফেল করছে, পরীক্ষাটা 40 পায় নাই, কিন্তু এরপরে এবার তো মেডিকেলে চান্স পাইছে। এটা আমাদের সেলিব্রেশনের সময় ওর সাথে একটা ছবি, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখানোর মেইন উদ্দেশ্যই তোমাকে একটু ভরসা দেয়া, এবং আমি আশা করবো যে হচ্ছে তোমরা এই জায়গাটাতে, আমি জানি সেকেন্ড টাইমাররা হতাশাই থাকে, ওকে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু অন্তত মাঝে মধ্যে নিজের প্রতি একটু ভরসা রাখো যে আমি যে জায়গাতে আছি সেই জায়গা থেকে অবশ্যই ভালো করা সম্ভব। আর এটা কিন্তু প্রত্যেকেই হচ্ছে যে কোনোভাবে যে চান্স পাইছে, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? যেমন রাতুলুলের ছবি যে দেখলা, যে একটু আগে যে একটা ছেলেকে দেখলা, ও প্রথমবারে পাইছে হচ্ছে 42 দশমিক সামথিং, পরের বারে পাইছে হচ্ছে 82 সামথিং, তাহলে 42-এর কি অলমোস্ট ডাবল পাইছে। এবং রাতুলের কাছে কিন্তু এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কিছু মার্কস পায়, ও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে নেগেটিভ পাইছে, বায়োলজিতে নেগেটিভ পাইছে, তার মানে ওর কাছে উল্টা ঢাবি এখনও কিছু মার্কস পাওনা আছে। তো সেই ছেলে পরের বার মেডিকেলে ডাবল মার্কস পেয়ে 82 তুলতে পারছে। সেইমভাবে তোমরা যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও প্রথমবার 39 দশমিক সামথিং পেয়ে ফেল করছে, 40 পায়নি, 40 থেকে 1 কম পাইছে, মানে ফেল করছে। সে পরের বার পাইছে হচ্ছে 79 দশমিক সামথিং, এক্স্যাক্ট মনে নাই, 0.25 বা 0.5 হতে পারে। তাহলে 39 থেকে 79, একজন 42 থেকে 82, প্রায় ডাবল বা ডাবলেরও বেশি। তাহলে বুঝতেছো? তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে। আর এই সব কিছু কিন্তু আরটিডিএস এর সাথেই কিন্তু ওদের জার্নিটা ছিল, ওরা দুজনেই কিন্তু আরটিডিএস এর একদম শুরু থেকে ছিল। তাহলে বুঝতেই পারতেছো যে আমাদের গাইডলাইনে থেকে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ ভালো করছে। তবে এর সবচেয়ে বড় ক্রেডিট আসলে আমরা নিজেরা নিই না, ওদেরকেই দিই, কারণ ওরা পড়ছে। ওরা যদি না পড়তো ভাই, এই রেজাল্ট করানো কারো সাধ্য নেই। আমি তো আবারও বলতেছি, তোমরা না পড়লে ভাই তোমাদেরকে ভালো রেজাল্ট করানো আইনস্টাইনের দাদা এসেও পারবে না, ঠিক আছে? বাট আমরা এইটুকু গর্বের সাথে বলতে পারি যে আমাদের একদম শুরু থেকে গাইডলাইনে ছিল, ওরা পড়ালেখা করছে, অনেক পরিশ্রম করছে ছেলে মেয়েগুলো, এই জন্য ওরা এত ভালো করছে। সো এইরকম তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, রাতুল কিন্তু প্রথমবার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল। আমি জানি আমাদের যে এখানে প্রায় 3000+ বা 3100 মতো স্টুডেন্ট যারা আমাদের সাথে যুক্ত আছে, এখানে অনেকেই প্রথমবার হয়তো মেডিকেলের প্রিপারেশন নেও নাই, অনেকে ভার্সিটি প্রিপারেশন নিছো, অনেকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো। তো এই জায়গা থেকেও আমি বলবো যে তোমার এখানে হতাশার কোনো কারণ নাই, তুমি এই জায়গাটাতে অবশ্যই ভরসা রাখতে পারো। হ্যাঁ, তুমি নিজের প্রতি ভরসা রাখবা, আল্লাহর প্রতি ভরসা রাখবা, তারপরে পরিশ্রম করে যাবা। এই জায়গাতে বারবার একটা কথা কিন্তু আমরা ফোকাস করতেছি, আমরা তোমাদের গাইড করতে পারবো, আমরা তোমাদের ভালো ক্লাস দিতে পারবো, পরীক্ষা দিতে পারবো, কিন্তু তোমাকে আমি চান্স পাওয়া দিতে পারবো না, সম্ভব না। তোমার পরিশ্রম আমরা করা দিতে পারবো না, সেটা তোমাদেরই করতে হবে, সৃষ্টিকর্তার কাছে তোমাদের চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা দিলে তো আলহামদুলিল্লাহ, না দিলেও অবশ্যই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কিন্তু
যে জিনিসটা তোমার হচ্ছে চায় নিতে হবে, পরিশ্রম করে নিতে হবে। বাকি আমরা তোমাকে জাস্ট একটু পুশ করব, এবং পুশ করার ক্ষেত্রে আমাদের পক্ষে যতটুকু সর্বোচ্চটা সম্ভব সেটা আমরা করব। আচ্ছা, আমরা এখানে রাত আমরা একটু ওদেরকে একটু রুটিনটা নিয়ে কথা বলি, ঠিক আছে? তোমরা এতদিন যে রুটিনগুলো গেছে, হ্যাঁ, আমরা সেগুলোতে একটু মানে কি বলে একটু হেলে দুলে আগাচ্ছিলাম আর কি। কেন আগাচ্ছিলাম তোমরা অবশ্যই জানো। মাঝখানে জিএসটি পরীক্ষা ছিল, মাঝখানে বিভিন্ন ভার্সিটি পরীক্ষা ছিল, সিইউ এর পরীক্ষা ছিল, তারপরে এরকম ন্যাশনালের পরীক্ষা ছিল। তো বিভিন্ন ধরনের পরীক্ষা থাকার কারণে আমরা একটু স্লো আগাচ্ছিলাম, কিন্তু এখন আর স্লো আগানোর সুযোগ নাই। একে তো সামনে এইচএসসি পরীক্ষা চলে আসতেছে, তার উপর আবার যেহেতু শিক্ষামন্ত্রী বলছে যে হচ্ছে এবার কি সময় কম থাকতে পারে, আমরা ঠিক আছে ধরলাম যে কোনোটাই হয়তো সত্য না, কিন্তু রিস্ক তো নেওয়া যাবে না। সেক্ষেত্রে যেহেতু আমরা বারবার বলতেছি যে তোমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগে তোমাকে সিলেবাস একবার শেষ করে ফেলতে হবে, ওকে? তো এই জন্য আমাদের টার্গেট থাকবে যে আমরা একটু তাড়াতাড়ি ফার্স্ট একটু আগানোর চেষ্টা করব। এবং এখানে এখন তোমরা যেমন শুরুতে রুটিন দেওয়ার পরে অনেকে কমেন্ট করছো যে ভাই ক্লাসের সাথে গ্যাপ দিলেন না, যেমন পর্যাবৃত্ত গতির পরের দিনই আবার ইংলিশ ক্লাস, এরপরে জৈব রসায়ন একটা ক্লাস, এরপরে জৈব রসায়ন আরেকটা ক্লাস। ভাই তোমাকে আমি এটা অবশ্যই এনশিওর করতেছি তুমি এই ক্লাসটা করো। তোরবারের ক্লাস প্রথম দিন তোরাবের ক্লাস পর্যাবৃত্ত গতি ক্লাস করার পরে তুমি যে টাইমটা থাকবে সেই টাইমে তুমি এনাফ টাইম আছে তোমাকে হচ্ছে এই চ্যাপ্টার বই পড়ে ফেলার, অনুশীলনী সলভ করে ফেলার, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমাকে জাস্ট ডেডিকেটেড থাকতে হবে। এখন তুমি ক্লাস করার ফাঁকে, যেটা একটু আগে বলছে রাত তুরাবরা, ক্লাস দেখার ফাঁকে তুমি ঢুকে গেছো রিলস দেখার মধ্যে, তাহলে এইখানে আর কার কি বলার আছে? এখানে তো কার কিছু বলার নাই, বুঝতে পারছো কথাটা? তাহলে তুমি ইজিলি এটা শেষ করতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এরপরে ইংলিশ ক্লাস আছে, ঠিক আছে, ইংলিশ ক্লাস আমরা ধরলাম যে হচ্ছে একটু পড়ালেখা কম। এরপরে এখন তুমি চিন্তা করতে পারো ভাই জৈব রসায়নের মধ্যে জৈব রসায়নের একটা ক্লাস দেওয়া, এরপর দিন গ্যাপ নাই। ভাই জৈব রসায়ন এই দিন আমি যেটা যতটুকু পড়াবো, ওকে, তুমি ক্লাসে থাকো, তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে এইটুকু পড়া তুমি অবশ্যই একদিনে শেষ করে ফেলতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? একই রকমভাবে এই জায়গাতে আবার জৈব রসায়ন 3 দেওয়া আছে, সেম জৈব রসায়নের 3 নাম্বার ক্লাসে আমি যতটুকু পড়াবো তুমি একদিনে ইজিলি শেষ করে ফেলতে পারবা। এখানে আমরা তো ভাই তোমার উপর জুলুম করতে আসি নাই। এখন তোমরা অনেকে বলতেছো ভাই একটু গ্যাপ দেন। আচ্ছা, গ্যাপ দিলে হবে কি? আমাদের তো লাভ লস নাই, উল্টা আমাদের আসলে সত্য কথা একটু লাভ হবে। আমরা একটু রিল্যাক্স মুডে ক্লাস নিব, তাই না? দেখা যাবে একদিন ক্লাস নিলাম, আরেকদিন রেস্ট নিলাম, পরের দিন ক্লাস নিলাম, কিন্তু ক্লাস তো আমাদের নিতে হবে, তাই তো? তাহলে ক্লাস যেহেতু নিতে হবে, আমরা এই জায়গাতে বেঁচে যাবো, ব্যাপারটা এরকম কিছু না, কিন্তু তখন তোমার লস হবে। এইভাবে আমরা সিলেবাস শেষ করার চেষ্টা করতেছি 3.5 মাসে, হয়তো তখন সিলেবাস শেষ করতে সময় লাগবে 5 মাস, বুঝতে পারছো? যখন গ্যাপ দিয়ে যখন আগাবো, মানে বেশি গ্যাপ দিয়ে, এখানেও গ্যাপ দেওয়া আছে কিন্তু অল্প, এখন বেশি গ্যাপ দিলে তুমি তখন দেখা যাবে হচ্ছে শেষ দিকে গিয়ে হাউতাস করা শুরু করবা, ভাই 26-এরও প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমরা তাহলে এখন কি করবো? যে রিস্ক নেওয়া যাবে না, যেহেতু শিক্ষামন্ত্রী বলছে, বাই এনি চান্স যদি করে ফেলে, এখন তোমরা বলতে পারো ভাই এটা বাংলাদেশ, যা বলছে হবে না। স্টিল এটার উপর ভরসা করে কি তুমি তোমার জীবনের এত গুরুত্বপূর্ণ পরীক্ষা কি বসে থাকবা? যেহেতু বলছেন উনি যে দ্রুত পরীক্ষা নিয়ে ফেলবে, আমরা তোমাদেরকে দ্রুত সুন্দর করে গুছায় পড়াবো, এবং এরপরে যদি হাতে সময় থাকে, বাই এনি চান্স ধরো পরীক্ষারও পিছায় গেল, কথার কথা, তখন আমরা তোমার আরও বেশি করে রিভিশন দেওয়াবো। লস তো নাই কোনো। তুমি আগে আগে সিলেবাস শেষ করে যদি বেশি বেশি রিভিশন দাও, কোনো লস আছে? এক্সট্রা টাইম পেলে সেই টাইমে তুমি যদি আরও একবার অতিরিক্ত রিভিশন দাও, তোমার তো লাভ উল্টা আরও। সো নিজের লাভটা বুঝতে হবে, কিন্তু স্লো করতে যায় বাই এনি চান্স তোমার পরীক্ষা মনে করো দিয়ে দিল অক্টোবরের লাস্টে বা অক্টোবরের মাঝামাঝি, তখন তো বিপদ। তখন তো তোমরা এসে ধরবা ভাই সিলেবাসে তো শেষ হলো না, কখন পড়বো, কখন রিভিশন দিব, ভাই আপনি গুলো তো পুরা কিছুই হইলো না, ভাই সেকেন্ড টাইম কি হইলো, বুঝতে হবে, বুঝছো? এই জন্য আমাদের কিন্তু লাভ, আমরা কিন্তু ভাই 1 বছর লাগাও যদি সিলেবাস শেষ করতে বলো, আমাদের তো ভালো যে আমি একটা ক্লাস নিব এই তারিখে, দেন 1 মাস আমার কোনো খবর নাই, আমি ঘুরে টুরে আসবো, 1 মাস পর আরেকটা ক্লাস নিব, এটা তো আমারই লাভ। কিন্তু কেন আমরা কষ্ট করে নিচ্ছি? কারণ ওই যে তোমাদের স্বার্থে। বাই এনি চান্স যদি পরীক্ষা আগায় দেয়, তখন কি করবো বলো? বাট পিছায় দিলে লস নাই, পিছায় দিলে আমরা আরো এক্সট্রা তোমাদের রিভিশন দেবো, টেনশন করো না। আচ্ছা, এই অনেকে বলছো যে ভাই জৈব রসায়নের 4টা ক্লাস হওয়ার কথা, এখানে 3টা দেয়া। আচ্ছা, তোমাদের এটা ক্লিয়ার করি। দেখো 3 নাম্বার ক্লাস পর্যন্ত আমি কতটুকু যেতে পারবো আমি শিওর না, বুঝতে পারছো ব্যাপারটা? কারণ এই যে তুরাব শুরুতে বলে আসছে, আমরা 2টা ব্যাচের মধ্যে আমরা একটু মানে একেবারে বেসিক থেকে বলে মানে কনসেপ্টটা ক্লিয়ার করে করে আগে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রি মেডিকেলের ব্যাচ, আর একটা হচ্ছে এরকম সেকেন্ড টাইমের ব্যাচ। ফাইনাল মেডিকেল যে ব্যাচটাতে সেটাতে আসলে আমাদের ফিক্স থাকে, এতটুকু পড়াইতেই হবে, আমরা এই ক্লাসের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করি। তো এই কারণে আমরা এখানে জৈব রসায়নের 3টা ক্লাস দেওয়া আছে। কোনো কারণে এরকম যদি হয় যে আমি 4 নাম্বার ক্লাসও শেষ করতে পারবো না, আমি 5টা ক্লাস নিব, বুঝতে পারছো কথা? এই কারণে পরের 2টা ক্লাস এখানে দেওয়া হয় নাই, মাঝখানে তড়িৎ রসায়ন দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এরপরে এটা দেখার পরে আমি হচ্ছে অ্যাড করব যে হচ্ছে পরবর্তীতে আমার 2টা ক্লাস লাগবে নাকি 1টা ক্লাস লাগবে, বুঝতে পারছো? মানে আমি তোমাদেরকে এটা আশ্বস্ত করতেছি, ক্লাস নিয়ে, রুটিন নিয়ে, বা কিভাবে পড়াইতে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই। আমরা যেটা গাইড করতেছি, যেটা পড়াচ্ছি, তুমি জাস্ট সেটা 100% দিয়ে পড়ো। আমার কথা হচ্ছে এটা। আমি কি বুঝাতে পারছি? আমার মনে হয় আমরা রাত অনেক প্রশ্নের উত্তর ওদের দিয়ে দিছি, আমরা এবার একটু ফার্স্ট আগে শেষ করে দিই ওদের, তাই না?
কই আছি আমরা, এটাতে। ওকে, তাহলে এটা আমরা অলরেডি কথা বলে ফেলছি। আচ্ছা, আরটিডিএস কেন ব্যতিক্রম, এগুলো এতক্ষণ আমরা আলাপ করলাম, তাই না? এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখো, অন্য কোথাও হয়তো বা তোমাদের যদি ওরিয়েন্টেশন থাকতো, হয়তো কোর্সের ব্যাপারে বেশি আলোচনা করতো, এমনি কোর্সে ভর্তি হবা, ওইভাবে কোর্সে ভর্তি হবা। আমরা এখনও তোমাদেরকে মনে হয় না একবারও বলছি যে কোন ওয়েবসাইটে যে কেমনে কোর্স কিনবে, এটা একবারও বলিও নাই। এটাই হচ্ছে ব্যতিক্রমের জায়গা, যে আমরা হয়তো বা বিজনেস মাইন্ডেড অনেক কম, ঠিক আছে, যে একবারও এখনো পর্যন্ত এতক্ষণ লাইভ হইলো, এত স্টুডেন্ট ছিল লাইভে, আমরা বললাম না যে কেমনে কোর্স কিনবা যারা কিনো নাই, ঠিক আছে। যাই হোক, যারা কিনো নাই কিনে ফেললো, ঠিক আছে, অন্য হিসাব, বাট আমরা এভাবে বলিও নাই ঠিক মতো। এটাই হচ্ছে পার্থক্য, যে আমরা তোমাদের গাইডলাইন, তোমাদের ভালো যে জিনিসটা তোমাদের দরকার সেটার দিকে আমাদের ফোকাস থাকে সবচেয়ে বেশি। অন্য সব কিছু হচ্ছে নগণ্য, কারণ আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টদেরকে যদি আমরা সার্ভ করতে পারি, এমনিই তোমরা ভর্তি হবা, বুঝছো? এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, ম্যাটেরিয়ালসের কথা আমরা অলরেডি বলে ফেলছি। সাদি একটু আগে তোমাদের আপডেট দিয়ে গেলো, ম্যাটেরিয়ালস অলরেডি রেডি হয়ে যাচ্ছে, এবং ম্যাটেরিয়ালসের মধ্যে 15 সেট না 16 সেট, এবার 16 সেট, মানে আমাদের ওই যে গত বছর তোমরা দেখছো হচ্ছে মানিগুক গুণাবলী অ্যাড করছে, তো সেটা সহ আমাদের এবার 16 সেট বই থাকবে। এবং বইগুলা অনেকে জিজ্ঞেস করছে ভাই বইগুলো কীভাবে পাবো? আচ্ছা, বইগুলো কিন্তু কোর্সের সাথে অ্যাডেড না, তোমাকে সেটা আলাদা একটা পেমেন্ট করে, এবং আমরা সেটা হচ্ছে যতটুকু মিনিমাম রাখা যায় সেটা দিয়ে তোমাদের হচ্ছে দিব। তো তোমাদের যাদের দরকার পড়বে তারাই বই নিবা, আমরা এই কারণে কোর্সের সাথে অ্যাড করি নাই। এখন এটা যদি বাধ্যতামূলক করে দিতাম যে কোর্সের সাথে অ্যাড করা, কারণ অনেকে থাকতে পারে যে ভাই আমার বই দরকার নাই, তো দরকার নাই, তো দরকার নাই, তোমার নেওয়ারও দরকার নেই, তাই না? আর যাদের দরকার হবে তোমরা, আমরা বই আসলেই তোমাদের অ্যানাউন্স করে দিব, তখন তোমরা ওই ফিটা দিয়ে বই নিতে পারবা, টেনশনের কোনো কারণ নাই। Okay. একদমই মিনিমাল থাকে, যেমন গত বছর আমরা 15টা বই, পুরো 15টা বই 3000 টাকারও হচ্ছে কমে, আমার এক্স্যাক্ট মনে নাই, 2800 বা 2900 টাকায় হয়তো আমরা দিছিলাম, মানে 3000-এর কম, আমার এইটুকু মনে আছে। তো তুমি চিন্তা করো, অথচ আমাদের বই যারা নিছো তারা দেখছো কাগজের কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, বইয়ের ভিতরের কোয়ালিটি, প্লাস কাভার, সব কিছু কিন্তু প্রিমিয়াম। কয়েকটা স্টুডেন্ট আছে আমাকে নক দিছিল যে ভাই ভাবছিলাম মিনিমাম বইয়ের দাম 5000 টাকা হবে, আপনারা এত কম রাখবেন এটা ভাবতেও পারি নাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। সো আমরা সর্বনিম্ন তোমাদের জন্য রাখার চেষ্টা করি, তারপরও যার দরকার সে কিনবা। আর যারা গত বছর আমাদের বই আছে, যে ভাই গত বছর আপনাদের 15টা বই আছে, তাহলে কি নতুন করে কিনবো? দরকার নেই। আমার মনে হয় গত বছরের বই থাকলে খুব একটা কি চেঞ্জ আসছে, সেই খুব বেশি চেঞ্জ আসে নাই। ইয়েটা নিতে পারো, ওই যে জিকে ইংলিশটা, জিকে ইংলিশটা আলাদা করে হয়তো নিতে পারো, জিকে ইংলিশটা একটু প্রত্যেক বছর একটু আপডেট হয়, বাকি বইগুলো খুব একটা দরকার নাই, ঠিক আছে, যাতে তোমাদের টাকা সেভ হয় আসলে। আচ্ছা, এই একজন জিজ্ঞেস করছো কুপন কোড দেওয়ার জন্য। আচ্ছা, তোমরা জানো কিনা যে আমাদের 27 ব্যাচেরও কোর্স চলে, 26 ব্যাচেরও কোর্স চলে, এবং সবগুলো কোর্সের ফি কিন্তু 5900 টাকা বা 950 টাকার মতো। কিন্তু সেকেন্ড টাইমের কোর্সটা যেটা চলবে লং টাইম, মানে সবচেয়ে বেশি সময় ধরে চলে, ওই কোর্সের ফি হচ্ছে 5400 টাকা বা 5450 টাকা। তো এই জায়গাতে কুপন অলরেডি আমরা সেট করে দেয়া, মানে তুমি এমনিতেই ফি কমে পাচ্ছ, বুঝতে পারছো ব্যাপারটা? মানে আমরা জানি যে সেকেন্ড টাইমের অনেকেই টাকা বাসায় চাইতে লজ্জা লাগে বা হচ্ছে ঝামেলা থাকে, তো তোমরা কিছু বলার আগে আমরা সেটা ফি কমায় রাখছি, হ্যাঁ। তো সেই জায়গাতে আসলে আমার মনে হয় না আলাদাভাবে কিছু বলার আছে। ফুল সিলেবাসের কথা আমরা অলরেডি বলে ফেলছি, যে এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোর উপরই বলা। আচ্ছা, ভার্সিটি কোর্সের ক্ষেত্রে এটা তুরাব অলরেডি বলছে, তোমরা জানো যে আমাদের এটা অলরেডি তোমাদের গতবারের যে কোর্সটা কমপ্লিমেন্টারি কোর্স যেটা ভার্সিটি, সেটা তোমাদের আর্কাইভে দেওয়া আছে। আর এবারে যেটা আসবে, মানে 26 ব্যাচের সময় যেটা আসবে, সেটা যখন ফাইনাল মেডিকেল ব্যাচ যখন চলবে তখন ক্লাসগুলো হবে, তখন তোমরা লাইভেই করতে পারবা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং যারা কোর্সে আছো সবাই পাবা এটার অ্যাক্সেস, ঠিক আছে, এটা নিয়ে টেনশন করতে হবে না। ওকে ওকে, আচ্ছা, আমরা জাহিদ 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 অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে। ওরে আসলে বেশি ডাকি না কেন জানো, ও হচ্ছে এই যে দেখো অবস্থা, তো ওর সাথে ঢুকলে একটা লিলিপুট আসলে মানে ওকে ডাকলে আমরা লজ্জা পেয়ে যাই। আমরা কিন্তু ওর টিচার, বুঝছো, ওকে আমরা আমাদের কোর্সে ছিল, পড়াইছি, কোথায় যেন ছিল, প্রয়াস 3.0, মানে 3-তে ছিল, প্রয়াস 3, তোমরা হচ্ছে প্রয়াস 6, তাহলে 3-6, ঠিক আছে। জাহিদ হচ্ছে সরাসরি আমাদের স্টুডেন্ট ছিল, আরটিডিএস এর স্টুডেন্ট ছিল, ঢাকা মেডিকেলে হচ্ছে 16তম হয়েছে, জাতীয় মেধায় 16তম, 16তম হয়ে আলহামদুলিল্লাহ চান্স পাইছে। কিন্তু ওকে এখন আমরা কেন একটু কম ডাকি, কারণ ও আমাদের স্টুডেন্ট, বাট দেখলে মনে হয় ও আমাদের টিচার উল্টা, আর আমরা ওর কাছে পড়ছি আসলে একটু নিজেরাই একটু প্রেস্টিজে লাগে যে আমাদের স্টুডেন্ট আমাদের থেকে লম্বা, একটু খারাপ লাগে, বুঝছো। ও আচ্ছা, এই যে একটা বিখ্যাত ডায়ালগ আর কি, যে স্টুডেন্ট যখন বেশি খাটো হয় খারাপ লাগে যে হ্যাঁ তুমি আরেকটু লম্বা হলে ভালো হতো, আর স্টুডেন্ট যখন 6 ফুট হয়ে যায় তখন আরো বেশি খারাপ লাগে, কেন আমার থেকে লম্বা, দেখতে খারাপ লাগে আসলে আমার তখন নিজেকেই, ঠিক আছে। তো জাহিদ, তুই একটু আসলে টিচার প্যানেল নিয়ে তো ওভারঅল তো আমরা আসলে বলি বারবার, বাট স্টিল তুই যেহেতু আমাদের স্টুডেন্ট ছিলি, এখন আমাদের কলিগ, তো আরটিডিএস এর সাথে তোর এক্সপিরিয়েন্স বা ওভারঅল আসলে টিচার প্যানেল বা এই জিনিসগুলা, আনলিমিটেড এক্সাম, জিকে ইংলিশ ক্লাস নিয়ে ওভারঅল একটু বল আসলে, এগুলো নিয়ে আমরা অনেক বলছি আসলে, অনেক কথা হয়েছে।
আচ্ছা, আমার মনে হয় না যে আমার আসলে খুব বেশি কিছু বলার আছে নতুন করে, কারণ ভাইরা এতক্ষণ খুব সুন্দর করেই তোমাদেরকে আসলে ওরিয়েন্টেশনের নামে এতক্ষণ ধরে ভাইরা গাইডলাইন নিতেছে। যাই হোক, এই জন্যই হচ্ছে বলছে যে আরটিডিএস আলাদা, কারণ এখানে হচ্ছে মানে ব্যবসায়িক চিন্তাটা ভাইরা একদমই করতেছে না। কিভাবে আসলে গাইডলাইন দিলে সেকেন্ড টাইমারদের উপকার হবে সেটাই এখানে ম্যাক্সিমাম চিন্তা করা হচ্ছে। এখন ভাই টিচার প্যানেল নিয়ে আমাকে কিছু বলতে বলছে। আরটিডিএস এর যারা টিচার, এখানে তোরাব ভাইও কিন্তু আমার টিচার। তোরাব ভাইয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট হচ্ছে আমি। তোরাব ভাই যখন মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়ানো শুরু করে, তো ভাইয়ের প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম আমি। এছাড়া ভাইরা সবাই তো আমার টিচার, আলাদা করে আর কিছু বলার নাই। আমি তো বলতেছি, তোমরা যখন ফেসবুকে বিভিন্ন গ্রুপে জিজ্ঞেস করো কোন প্ল্যাটফর্ম ভালো, কোন ফ্রি ক্লাস ভালো, কোন ভাইয়ের ক্লাস ভালো, আমার মনে হয় না যে আরটিডিএস এর টিচারদের বাইরে অন্য কোনো নাম তোমরা খুব বেশি একটা দেখতে পাও। আচ্ছা, আর আরেকটা স্পেশালিটি আছে আরটিডিএস এর, তোমরা ভাবতে পারো যে তোমরা হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এই কারণে তোমাদেরকে অনেক টিচাররাই এটা চিন্তা করে পড়ায় যে ফার্স্ট টাইম তো তোমরা আসলে অনেক কিছু জেনে আসছো, তোমরা ফার্স্ট টাইম কিছু হলেও জানো, এটা ভেবে তোমাদেরকে শর্টকাটে সেকেন্ড টাইমে পড়ায় দেওয়ার চেষ্টা করে। বাট এখানে হচ্ছে আরটিডিএস ব্যতিক্রম, এই যে রাহাত ভাইয়ের মতো মানুষরা 3 ঘন্টা 4 ঘন্টার উপরেও ক্লাস নেয়, তোমাদেরকে একদম বেসিকও না, আসলে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম ফার্স্ট টাইমারের মতো ট্রিট করা হয়, মানে একটা ডিটেলসও বাদ দেওয়া হয় না। আমরা এটা চিন্তা করে তোমাদেরকে পড়াই যে তোমাদের জন্য ব্যাপারটা সম্পূর্ণ নতুন। আর শুধুমাত্র পড়াশোনাই না, আমাদের সার্বক্ষণিক গাইডলাইন বলো, টেলিগ্রাম মেন্টরিং বলো, এবং এক্সাম সিস্টেম তো আরটিডিএস এর নতুন করে বলার কিছু নাই। তো আমার মনে হয় তোমরা সবাই আরটিডিএস সম্পর্কে জানো। যারা জানো না, বিভিন্ন গ্রুপে প্রশ্ন করতে পারো, ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো ন্যানো মেডিকেল কোর্সের। এই তো ছিল আমার বলা। তোমাদের সেকেন্ড টাইম জার্নিটা বেশ লম্বা একটা সময়, বাট আবার ওইভাবে হিসাব করলে কিন্তু খুব বেশি সময় না। এইচএসসি পরীক্ষা শেষ হলেই দেখবা খুব একটা রাশ শুরু হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি শেষ করতে হবে। এই কারণে কিন্তু রুটিনটা এইভাবে সেট করা যেন শেষ সময় গিয়ে তোমাদের তাড়াহুড়ো না করতে হয়। একটা পুরোটা টাইমই তোমরা একটু রিল্যাক্স করে মোটামুটি একটা প্রেশার থেকে পড়া শেষ করতে পারবা। তো বেস্ট অফ লাক সবাইকে। যারা যারা এখনো এনরোল করো নাই, এনরোল করে ফেলো, সিদ্ধান্ত নিতে দেরি করো না, এটা তোমার জীবন পরিবর্তন করার মতো একটা সিদ্ধান্ত হবে, এটাকে গ্যারান্টি দিতে পারছি। ধন্যবাদ সবাইকে। শাহিন ভাই। ঠিক আছে, আমরা রাহাত তাহলে হচ্ছে আমরা, আচ্ছা এখানে তুই একটু সাইড দে, তুই দাঁড়ায় থাকলে কিছু দেখা যাবে না, এগুলো আমরা কিছু বলবো না। আমরা 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 ওদের হচ্ছে বলে দিচ্ছি আর কি যে এই জিনিসগুলো যে আছে। হ্যাঁ, তো আমরা একটা একটা জিনিস, এটা তো তোমরা অলরেডি বললোই, আমি জাস্ট হচ্ছে মানে ওভারভিউ করে যাচ্ছি। এগুলো আসলে ডিটেলসে বলার কিছুই নাই, কারণ এগুলো তোমরা সবাই জানো। যেমন দক্ষ মেন্টর ভাই, তোমাদের যে মেন্টর প্যানেলে যারা আছেন, মানে আমরা তো টিচার প্যানেল তো আছেই, এরপরে মেন্টর প্যানেলে যারা আছে সেকেন্ড টাইমার কোর্সের মধ্যে মেন্টর প্যানেলের যারা আছে বেশিরভাগই মানে 99% হচ্ছে সেকেন্ড টাইমার। বুঝতে পারছো, যারা আমাদের আগের স্টুডেন্ট ছিল সেকেন্ড টাইমার, তাদেরই নিয়োগ দেওয়া হয়েছে তোমাদের মেন্টর হিসেবে, কারণ ওনারা এই জিনিসগুলো একটু বেশি বুঝবেন। ওকে, যেমন এই যে একটু আগে আমরা তানজিমের কথা বললো যে হচ্ছে তোরা আবার শাহিদ যার সাথে দেখা হয়েছে, ও ডিএমসিতে আছে এবং হচ্ছে সেকেন্ড টাইমার, এবং তোমাদের সাথে মেন্টর প্যানেলে কিন্তু আছেন। ঠিক আছে, এরকম আরও যারা আছেন বেশিরভাগই সেকেন্ড টাইমার, টেনশন নেওয়ার কোনো কারণ নাই, মানে তোমাদের জিনিসগুলো সহজে বুঝবেন। ওকে, এক্সট্রা ইনফো ক্লাস তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা সেই জায়গা থেকে দেখতে পারবা। তারপর হচ্ছে অনুশীলনের উপর ক্লাস, সেগুলো তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তুমি সেখান থেকে দেখতে পারবা। আচ্ছা, এগুলো আমরা একটু পরে একদম ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখায় দেই একসাথে, কোথায় কোথায় ক্লাস কেমনে কি করবে একটু দেখায় দেই। অনেকে দেখতে চায় আসলে যে ভাই কোথায় পাবো। অনুশীলনের উপর আনলিমিটেড এক্সাম, এগুলো দেওয়া আছে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তারপরে জিকে ইংলিশের ক্লাসের কথা তো একটু আগে বলে গেল। জিকে ইংলিশটা আমি যদি একটা মিনিট বলি, যে জিকে ইংলিশের জন্য সিলেক্টিভ কিছু টপিক পড়তে হয়, যেটা আমরা আমাদের বিভিন্ন গাইডলাইন ভিডিও বা ক্লাসেও তোমাদের বলে দিব। মানে আলাদা করে হচ্ছে ইংলিশে ধরো 10-15টা বা 20টা টপিক পড়লে ইংলিশ, ওইগুলোই বারবার প্র্যাকটিস করলে এখান থেকে প্রশ্ন আসে। জিকেও সেম, সেগুলো আলাদা করে আমরা যখন ক্লাস হবে ক্লাসেও বলে দেবো। এটা এখানে আসলে নতুন করে বলার কিছু নেই, তাইলে আবার দেখা যাবে জিকে ইংলিশের গাইডলাইন হয়ে যাবে। আমরা তো ওভারঅল ওরিয়েন্টেশনে সব কিছু নিয়ে আলোচনা করতেছি, তোমরা আমাদের গাইডলাইনগুলো দেখতে পারো, অথবা ক্লাস যখন হবে, ঠিক আছে, সেই ক্লাসগুলো তো আমরা আলাদা করে বলে দিই। শুধু একটা জিনিস সাথে অ্যাড করি, যে জিকে ইংলিশে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, ডেন্টাল অ্যাডমিশন, বিসিএস, তারপর বিভিন্ন সরকারি চাকরি, এগুলোরও অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হয়, সেগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। অর্থাৎ জিকে ইংলিশের উপর বিসিএস, মেডিকেল, ডেন্টাল, সরকারি চাকরির সমস্ত যত প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আমরা দিয়ে রাখছি প্র্যাকটিস করার জন্য। যত বেশি প্র্যাকটিস করবা জিকে ইংলিশ তত ভালো মার্কস পাবা। এটি ওকে, তাহলে এরপর মূল বই লাইন এগুলো জানোই, এগুলা বলে এগুলো ফেলছি নতুনভাবে আমরা। বলার কিছুই নাই। কুখ্যাত এক্সাম ব্যাচ, আচ্ছা এটা হচ্ছে আরো কিছুর পরে আসবে। এটা এইচএসসির হ্যাঁ। যখন পরীক্ষা শেষ হবে একদম লাস্টে, এটা হচ্ছে তোমাদের medical চ্যালেঞ্জ batch ছুড়ে দেওয়া, যে কিছু এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট থাকে বা তারা দেখতে চায় যে ভাই বাই এনি চান্স কিছু স্টুডেন্ট থাকে মাইনুর, যে ভাই যদি এবার প্রশ্ন কঠিন হয় তাহলে কিরকম হতে পারে, তার সাথে পরিচয় করা দেওয়ার জন্য। মানে আমরা চাই আমাদের স্টুডেন্টরা যাতে যে কোনো সিচুয়েশনে যাতে একসাথে যাতে মানে কাজ করতে পারে। ধরো তোমাদেরকে সারা বছর, আমরা গত 5-6 বছরে কিন্তু মোটামুটি কোশ্চেন স্ট্যান্ডার্ড আসছে বা একটু সহজ আসছে, ধরো এই কোশ্চেনে সারা বছর তোমাদের প্র্যাকটিস করাইলাম, বাই এনি চান্স ধরো এই বছর পরীক্ষার প্রশ্ন কঠিন করলো, আমরা কিন্তু জানি না আসলে কেমন প্রশ্ন করবে, প্রশ্ন তারা আমরা করি না, বলতে তো পারবো না কেমন প্রশ্ন করবে। যদি অনেক কঠিন করে ফেলে তখন কি হবে, এই কুখ্যাত এক্সাম ব্যাচ হচ্ছে তার সলিউশন। এখানেও তোমাদের আমরা আলাদা করে পরীক্ষা নিয়ে
অভ্যাস করাবো, পড়া তো সেম, জাস্ট অভ্যাস করাবো যে একদম কঠিন কোশ্চেনের পরীক্ষা হইলে এরকম ঘুরায় পেঁচায় কোশ্চেন আসতে পারে, মাথা ঘাবড়ায় না, যাতে পরীক্ষার হলে যে যদি কোনো কারণে প্রশ্ন কঠিন চলে আসে সে যতটা দেখা ভাবতে পারে যে না এগুলো তো RTDS আগেই আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কুখ্যাত এক্সাম ব্যাচে, মাথা ঠান্ডা রেখে যাতে পরীক্ষা দিতে পারে, অর্থাৎ যে কোনো সিচুয়েশনে আমাদের স্টুডেন্টগুলো যাতে ভালো করে, এটার জন্য আর কি। ওকে, এবং এটার জন্য কিন্তু তোমাদের আলাদা ফি দিতে হবে না। হ্যাঁ, তোমরা কিন্তু যারা কোর্সে আসো, হ্যাঁ যারা কোর্সে আসো, এখন আবার সবাই মনে করো না, যারা কোর্সে আসো তারা কিন্তু সেটার অ্যাক্সেস এমনিতে পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা এখনো কোর্সে নাই, একটু আগে জাহিদ তোমাদের বলে গেছে এবং আমি এবং আমরা সবাই তোমাদের একটা সুন্দর পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে তুমি আজকে বা কালকের মধ্যে এই ওয়েবসাইটে যাবা এবং গিয়ে কী করবা, এর উপরে লেখা আছে। হ্যাঁ, তুমি যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও মেডিকেলের RTDS এর সাথে, তুমি হচ্ছে শুরু করতে পারো এবং সেটা তোমার জন্য ইনশাল্লাহ একটা বেস্ট ডিসিশন হবে। ওকে, যুক্ত হয়ে যেও, আর আমরা তোমাদেরকে এমনি ওয়েবসাইটে যেও দেখায় দিই, বাকি সব কিছু একবার করে আমরা একটু দেখায় দিই, যারা যুক্ত হয়ে গেছে তারা কিভাবে কি ক্লাস করবা কি করবা আমরা একটু দেখায় দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই চলে যাবা হচ্ছে, আমি একটু বলি, শাহিন হচ্ছে একটু টাইপ করতে থাকুক, আমি একটু মুখে মুখে বলি। প্রথমেই তোমরা চলে যাবা হচ্ছে rtdslive.com, RTDS 4টা অক্ষর লাইভ, LIV live.com, এটা লিখে গুগল ক্রোমে সার্চ দিবা, দেখবা আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, rtdslive.com, এই যে চলে আসছে সার্চে প্রথমে, দেন ক্লিক করবা, ওয়েবসাইটে চলে যাবা। হ্যাঁ, RTDS লাইভ, তো ওয়েবসাইটে যে তোমরা যারা, যেহেতু সেকেন্ড টাইমারদের জন্য বলতেছি, শুরুতেই ছিল, দেখো এই যে যারা যুক্ত হও নাই তারা একটু দেখবা, তার আগে দেখে নিবা, ঠিক আছে? দেখে নিবা যে HSC 25 সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ কিনা, আর যারা যুক্ত হয়েছে তারা তো যুক্ত হয়েছেই, দেন বিস্তারিত দেখো, এটার উপর ক্লিক করবা, ক্লিক করে এই যে কোর্সটি কিনুন, ঠিক আছে, কোর্সটি কিনুন এখানে ক্লিক করবা, করে তোমরা হচ্ছে, আমরা অলরেডি হচ্ছে এটা কুপন অনুযায়ী দেওয়া আছে, প্রাইস এমনি কমায় রাখছি, পে করে সুন্দর করে হচ্ছে ভাইয়াদেরকে কিছু কি বলে টাকা পয়সা দিয়ে দিবা আর কি, ঠিক আছে? এই তো শেষ, তোমাদের ভর্তির কাজ শেষ, ডান, একদম ইজি। না বুঝলে RTDS লিখে সার্চ দিবা, একটা পেজ আসবে, সেই পেজে মেসেজ দিবা, একদম সিম্পল। RTDS লিখে ফেসবুকে সার্চ দিয়ে একটা পেজ আসবে, পেজে মেসেজ দিবা, অথবা আমাদের বেশ কিছু নম্বর আছে এখানেও দেওয়া আছে মনে হয়, ইয়ের মধ্যে আছে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনেও দেওয়া আছে, কমেন্টও দেওয়া আছে, যুক্ত হয়ে যাও। এবার আসো, তুমি যুক্ত হয়ে গেছো, তারপরে কি করব? তাইলে যুক্ত হয়ে যাওয়ার পর এই কোর্সটা তোমার ড্যাশবোর্ডে অ্যাড হবে। ও, তার আগে তোমাদেরকে হয়তো ওয়েবসাইট থেকে কোর্স কেনার সময় ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে হবে, এটা তুমি পারবা, ফেসবুকে যেমন এরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো না, পারবা। তারপর এই যে ড্যাশবোর্ড, কোর্স কিনে ফেলছো, সব কিছু ডান ভাই, এই যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোনায় হচ্ছে ড্যাশবোর্ড লেখা, এর উপর একটা ক্লিক করবা, ক্লিক করে এখানে দেখবে এখানে অনেক ক্লাস দেওয়া আছে, তোমরা আবার ভাইবো না ভাই আমার তো এত ক্লাস নাই। আচ্ছা শাহিন, আমরা একটু সরে ওদেরকে দেখাই, এখানে অনেক কোর্স দেওয়া আছে, ভাবতে পারো ভাই এত কোর্স তো আমার কাছে নাই, তুমি যেটা কিনছো সেটা দেওয়া থাকবে, এখানে আমাদের সমস্ত কোর্স দেওয়া আছে, তো তুমি কিনলে তুমি এই যেটা তখন দেখতে পারবা ড্যাশবোর্ডে, ঠিক আছে, যে লেখা থাকবে GST পরবর্তী সেকেন্ড টাইম ব্যাচ দুরন্ত 6.1 রিস্টার্ট। আচ্ছা, মোবাইলে দেখলে একটু হয়তো ইন্টারফেসটি একটু অন্যরকম হইতে পারে, বাট কম বেশি সেম। যে তুমি কি করবা, এখানে দেখো ফেসবুক গ্রুপ, ক্লিক করে ফার্স্টেই কি ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট পাঠাবা, ঠিক আছে? 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা সব কিছু যাচাই বাছাই করে অ্যাড করে দিব। তারপরে টেলিগ্রাম নোটিশ চ্যানেল, এটা হচ্ছে নোটিশ বোর্ডের মতো, আমাদের ক্লাস যদি কোনো কারণে রিশিডিউল হয় বা আমাদের ক্লাস যদি কোনো কারণে আকপিচ হয় বা কোনো নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ থাকে, সেটা আমরা এখানে দিয়ে দিই। সো ক্লিক করে টেলিগ্রাম নোটিশ চ্যানেলে যুক্ত হবা। অনেকেই জায়গাগুলোতে যুক্তই হয় না মাইনুল, বুঝছোস, পরে এসে বলে যে ভাই আমি তো টেলিগ্রামে নোটিশ পাচ্ছি না। এই যে তুমি ফেসবুক গ্রুপে ক্লিক করে যুক্ত হবা, টেলিগ্রাম নোটিশ চ্যানেলে ক্লিক করে যুক্ত হবা, তারপরে দেখবা টেলিগ্রাম গ্রুপ দুইটা আছে, একটা হচ্ছে ছেলেদের জন্য, একটা হচ্ছে মেয়েদের জন্য। যারা ছেলে তারা কি টেলিগ্রাম গ্রুপ গার্লসে যুক্ত হবা? আমি জানি অনেকে কমেন্টে বলবে জি ভাই যুক্ত হবো, যুক্ত হইলে একদম ব্যান করে দেবো ধৈরা। টেলিগ্রাম গ্রুপ বয়েজে যুক্ত হবা, ছেলেরা বয়েজে, মেয়েরা হচ্ছে গার্লসে, লেখাই আছে। র্যাপিড ফায়ারের জন্য আলাদা টেলিগ্রাম চ্যানেল আছে, সেইখানে ক্লিক করে হচ্ছে যুক্ত হবা। তারপরে হচ্ছে এই যে বইয়ের অর্ডার করা, আচ্ছা এটা আমরা যখন বই আসবে জানা দিব, তারপর অর্ডার করো। দেন তুমি এই যে এই ছবিটার উপর ক্লিক করো, এই ছবিটার উপর ক্লিক করো, দেখো আরও কিছু জিনিস ওপেন হয়েছে, ঠিক আছে? কি ওপেন হয়েছে? ডেইলি লাইভ এক্সাম, অল ক্লাসেস, চেক ইউর ক্লাস বা এক্সাম রুটিন। দ্যাট মিনস তোমাদের আর ফেসবুকে আসা লাগবে না, আমাদের এই ওয়েব অ্যাপ সার্ভিসের মাধ্যমে তোমরা সব কিছু ওয়েবসাইট থেকেই করতে পারবা, ফেসবুকে না আসলে হবে যে ভাই আমি রুটিনটা দেখতে চাই, এই যে ক্লিক করবা, চেক ইউর ক্লাস আর এক্সাম রুটিন, দেখো এই যে চলে আসছে, ঠিক আছে? আমরা পিছাই, ব্যাক কোথায়, আমরা ব্যাক করি, হ্যাঁ ঠিক আছে, রুটিনটা দেখলা। তারপরে তো আমি ভাই ক্লাস করতে চাই, ডেইলি লাইভ ক্লাস কই করব, এই যে অল ক্লাসেসে যাবা, অল ক্লাসেসে যে রুটিনের মধ্যে ধরো আজকে কথার কথা আজকে রাত 9টায় কোনো ক্লাস আছে, ধরো আজকে রাত 9টায় তোমার কি ক্লাস আছে, তোমার হচ্ছে মনে করো ইংলিশের উপর ক্লাস আছে, তাহলে এখানে যে ইংলিশটা খুঁজে বের করবা, এই যে ইংলিশ খুঁজে বের করে যেই সাবজেক্টের ক্লাস তার উপর ক্লিক করবা, ক্লিক করলেই ক্লাসটা ওপেন হয়ে যাবে। এখন কোনো লাইভ নাই, এই জন্য তুমি দেখতে পারতেছো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা
আচ্ছা আজকের ইয়েতে লাইভটা সেট করা আছে, তাহলে ওটাও দেখা রাত আমাদের মনে হয় হ্যাঁ। এর বাকি যেগুলো এগুলো আসলে ডিটেলস দরকার নাই। তোমরা যেটা করবা কি জানো, কোর্সে যুক্ত হওয়ার পরে ফার্স্টে যেটা করবা, এই যে এখানে গাইডলাইন আছে, হ্যাঁ গাইডলাইনের মধ্যে এই তুমি যে দেখো এখানে আজকে দেখবা লাইভটা কয়েকটা হচ্ছে, দেখো আজকে লাইভটা হচ্ছে, দেখো ক্লিক করো আজকে লাইভটা চলতেছে, এই যে দেখো লাইভ, মাইনুল একটু সরে দেখ, এই যে লাইভ, মানে আমার কয়েক জায়গায় দেখা যাচ্ছে না, ওকে কয়েক জায়গায় দেখা যাচ্ছে, আমারও দেখো কয়েক জায়গায় দেখা যাচ্ছে, এই যে লাইভ দেখছো আজকে লাইভটা পর্যন্ত এখানে লাইভ হচ্ছে ওয়েব অ্যাপে গাইডলাইন সেকশনে, ঠিক আছে? সো সব কিছুই দেওয়া আছে, খুঁজে নিতে হবে খালি। আচ্ছা, ভালোই লাগতেছে। তারপরে এখানে নিজেকে 4-5 আরো লাগতেছে। কিছু গাইডলাইন আছে, তুমি এগুলো দেখলেই মানে এগুলোর মধ্যে কিউএনএ সেশন আছে, এই জিনিসগুলো দেখলে তুমি হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কোনটা কই পাবা এরকম। এর পাশাপাশি পিছনে। আবার এই যে পিছনে। অন্তরের কিছু কিউএনএ সেশন ভিডিও এখানে দেয়া আছে, মানে কোনটা কই খুঁজে পাবা এরকম কিছু, তুমি এগুলো দেখে ফেললেই হবে। তো আমার মনে হয় এগুলো নিয়ে খুব বেশি এই তো, সমস্যা খুঁজে হওয়ার বের কোনো কারণ করবা নাই। আগের হয়ে যাওয়া এক্সামগুলো, যে এখানে ক্লিক করে প্রিভিয়াস এক্সাম দিয়ে ফেলবা, আর নতুন এক্সামগুলো হচ্ছে যে তুমি যে ডেইলি লাইভ এক্সামে পাবা। যেমন আজকে দেখি কোনো এক্সাম আছে কিনা, আচ্ছা আজকে কোনো এক্সাম নাই, এই মুহূর্তে কোনো এক্সাম নাই, এই জন্য নো এক্সাম ইজ শিডিউল ফর টুডে লেখা, এই হচ্ছে ব্যাপার। তাহলে মোটামুটি তোমাদেরকে আমরা সবকিছু হচ্ছে দেখায় দিচ্ছি, একটু ব্যাকে গেলে আমরা একটু আরেকটু বলে দিই, তাহলে বুঝছো। এখানে একটু খুঁজে খুঁজে নিও ভাইয়া, দাগানো বইয়ের পিডিএফ কই পাবো, এই যে ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ আছে। ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ এর কিন্তু একটা আছে, পাসওয়ার্ড হচ্ছে আরটিডিএস। এরা আবার অনেকে ওপেন করতে যায় বলে ভাই পাসওয়ার্ড চাই পিডিএফ ওপেন করতে, পাসওয়ার্ড হচ্ছে আরটিডিএস, স্মল লেটারে আরটিডিএস লিখলেই হবে, ঠিক আছে? বলে রাখলাম। ইন্টারেক্টিভ স্মার্ট পিডিএফ দিয়ে তুমি প্রত্যেকটা জায়গা দাগায় দাগায় মানে কি বলে সার্চ দিয়ে দিয়ে পড়তে পারবা। যে একটা চ্যাপ্টারের মধ্যে পানি লেখা শব্দ পড়তে চাই, বা ধরো একটা চ্যাপ্টারের মধ্যে তুমি এন্ডোসিম্বায়োসিস পড়তে চাও, সার্চ দিব ওই চ্যাপ্টারে এন্ডোসিম্বায়োসিস, যে জায়গায় আছে সেই জায়গায় তোমাকে নিয়ে যাবে। রিভিশন দেওয়াটা আরও স্মার্ট হবে এই পিডিএফ দিয়ে। অনুশীলনের এমসিকিউ ভাইয়া ক্লাস করতে চাই বা এটার পিডিএফ ডাউনলোড করতে চাই, এখানে আছে। এক্সট্রা রাইটারের অনুশীলনের এমসিকিউ পিডিএফ ডাউনলোড করতে চাই, এক্সট্রা রাইটারের দাগানো পিডিএফ সব আছে। আর অল ক্লাসেসে যে তুমি লাইভ ক্লাস পাবা, গত বছরের এই যে সেকেন্ড টাইমার 25 সালের সেকেন্ড টাইমারের কোর্সের ক্লাস পাবা, অর্থাৎ আর্কাইভ ক্লাস, জিএসটি ক্লাস পাবা, গত বছরের হচ্ছে আমাদের কিউএনএ লাইভগুলো পাবা, এক্সট্রা ইনফো ক্লাস পাবা, সাধারণ জ্ঞান, ইংলিশ, মানে সব কিছু। আর এই যে আজকের লাইভ ক্লাসে যে এখানে দেওয়া আছে, তো বুঝতেই পারতেছো, একটু খুঁজে নিও কোথায় যে কমপ্লিমেন্টারি ভার্সিটি কোর্সের ক্লাস আছে, সব আছে, একটু খুঁজে নাও, ঠিক আছে? তাহলে rtdslive.com ওয়েবসাইটে যাবা, কোর্সটা কিনবা, ড্যাশবোর্ডে যে এগুলা ক্লিক করে নিজেই এক্সপ্লোর করো, একটু খুঁজো, ঘাটাঘাটি করো, দেখবা যে একদম সহজ, বাংলা লেখা একদম ইজি। আমাদের ওয়েবসাইটে সব কিছু বাংলা লেখা, একদম সহজ, বাংলা পড়ে পড়ে ক্লিক করবা, দেখবা সব ওপেন হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তাইলে আজকে এইটুকু আমরা বলবো, তবে যায়ও না, আমরা আজকে একটা করবো না। আচ্ছা, আমরা এখানে লেখা আছে, আমরা সেটা তো যাই। আমরা দেখো অনেক কিছু তো বললাম, কিন্তু বারবার যেটা বলতেছি তোমাদের কিন্তু আসলে নিজের দায়িত্ব নিজের নিতে হবে। এবং একটা এখানে কথাবার্তা অলরেডি লেখা আছে কেন জানি, হ্যাঁ এটা মনে হয় এই যে দেখো একটা সুন্দর এখানে কথা দেওয়া আছে অলরেডি, যেটা আছে আমরা বারবার বলতেছি। হ্যাঁ, তো এটাই তুরাব কই ডাক দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখন একটা সবাই কেউই যায় না, যারা যারা এর বাইরে পাশাপাশি যে ব্যাপারটা তোমরা এখানে হওয়ার কোনো কারণ নেই। এখানে হইতে পারে যাচ্ছে ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না বা আমার সম্পর্কে কিছু বললেন না, এরকম অনেক প্রশ্ন থাকতে পারে। হতাশ হওয়ার বা টেনশনের কোনো কারণে আমরা কয়েকদিন পরই সেকেন্ড টাইম বেচা, আমি তুরা অন্তর এরকম অনেকেই, হ্যাঁ বাকিও যারা আছে সবাই তোমাদের সেশন নেই, গাইডলাইন সেশন, কিউএনএ সেশন, তো ওই সেশনগুলোর মাধ্যমে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবা, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আর যেহেতু ক্লাসে দেখা হচ্ছে 4 তারিখ থেকে, তো ক্লাসের মধ্যেও আমরা বিভিন্ন ধরনের গাইডলাইন থেকে শুরু করে পরামর্শ থেকে শুরু করে যা আছে সবই দেই আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে রাত আমরা যেটা করি যে হচ্ছে প্রতিবার কোনো একটা কোর্স শুরু করার সময় ওরিয়েন্টেশনে আমরা একটা শপথ বাক্য পাঠ করাই, যেটা হচ্ছে যে তোমরা এটা একটু চাইলে আমাদের সাথে হচ্ছে মুখ দিয়ে বলবা, আবেগের সাথে হচ্ছে বলবা এবং এগুলো পালন করবা। শুধু আবেগের ঠেলায় বলছো বাট পালন করলা না, তাইলে কিন্তু হবে না। এটা এক ধরনের কথা দেওয়া, যে তোমরা আমাকে কথা দিলা, এটা যদি তোমরা দায়িত্ব ঠিক মতো পালন না করো, তোমরা কিন্তু উপরওয়ালার কাছে দায়ী থাকবে যে কথা দিয়ে তুমি কথা রাখো নাই। এবং আমরাও কথা দিব যে আমরা আমাদের কোর্সে যাতে 100% যদি দিতে পারি, এটা প্রত্যেক বছরই আমরা করি, এটা আরটিডিএস এর একটা ট্রেডিশন, ওরিয়েন্টেশনে করি, প্রত্যেকটা ব্যাচ পাইছে, সো তোমরাও পাবা, টেনশন করো না। তো এখন আমরা সেই শপথ বাক্যে চলে যাবো, এই জন্যই সব টিচাররা আজকে যারা লাইভে আছি সবাই একসাথে হইছি, তখন শপথ বাক্যটাকে পড়াবে। প্রত্যেকবার আসলে রিজভি পড়ায়, রিজভি আজকে নাই, এই জন্য আসলে আমরা একটু, আমি মাইনুলের দিকে তাকাচ্ছি, মাইনুল আমার দিকে তাকাচ্ছে যে আসলে কে পড়াবে, নাকি আজকে জুনিয়ররা শপথ বাক্য পড়াবে। তুই তো ডিবেট করস, তোরা তো ডিবেট করস, তো পারা উচিত। জাহিদ এই দেখো আমি তো খুবই বাজে শপথ বাক্য বলা। আচ্ছা শপথ বাক্য, আচ্ছা বাদ দে শপথ বাক্য বলতে এটাই ঠিক আছে। আমরা তাহলে হচ্ছে আমরা যে কথাগুলো একটু বলি, আমরা হচ্ছে তাহলে হাত রাখি, তোমরাও স্ক্রিনের এখানে নিজেদের হাতটা রাখতে পারো, রেখে এটা ছোটখাটো একটা ছবি তুলতে পারো। এই ছবিটা তোমরা আমাদের গ্রুপগুলা ডিএমসি স্টেশন, রোড টু ডিএমসি, আরটিডিএস গ্রুপে দিতে পারো। এটা একটা আবেগের জায়গা, প্লাস তোমরা শপথ বাক্য পড়ছো, খুব ভালো লাগবে। তোমরাও স্ক্রিনে হাতটা রাখতে পারো, রেখে চোখ বন্ধ করতে পারো। আচ্ছা, তো আমি হাত রাখি। তো
শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আমরা এই বছর আরটিডিএসের কোর্সে আমরা যারা টিচাররা আছি তারা আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের সেরাটা দিব। 100% মানে আমরা 100%-এ দিব। আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্বে কোনো ধরনের অবহেলা করব না, এবং আমাদের সামনে স্ক্রিনে আমাদের যে ছোট ভাই বোনগুলা আজকের থেকে অফিসিয়ালি আরটিডিএসের সাথে যুক্ত হচ্ছে ওরিয়েন্টেশনে, তারাও আমাদেরকে কথা দিবে বা তোমরাও আমাদেরকে কথা দাও যে নিজেদের সেরাটা দিবা, 100% হচ্ছে তোমরা পালন করবা। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে একটু বাবা মার কথাটা ভাবো যে বাবা মা কতটা আশা নিয়ে ভরসা নিয়ে হচ্ছে তোমাদের দিকে তাকিয়ে আছে। সেকেন্ড টাইম তোমরা দিবা, ইনশাল্লাহ স্বপ্নের মেডিকেলে চান্স পাবা, সেটার আশা ভরসা করে আছে। এই মানুষগুলাকে আমরা হতাশ করব না। মনে মনে বলো যে ইনশাল্লাহ আমরা তাদেরকে হতাশ করব না, আমরা আমাদের সেরাটা দিব। আমরা যতটুকু পারা যায় কোনো অজুহাত দিব না। প্রতিটা পরীক্ষা, প্রতিটা ক্লাস, প্রতিটা এক্সাম ঠিকমতো দিব, কোনো অজুহাত না, নিজের সেরাটা দিব। এবং এই মানুষগুলার স্বপ্নের জন্য হইলেও নিজেদের লিমিটকে আমরা পুশ করব। এবং এই যে স্বপ্নের সাদা অ্যাপ্রন, চোখ বন্ধ করলে আমরা দেখতে পাই যে একটা স্বপ্নের সাদা অ্যাপ্রন, সেই স্বপ্নের সাদা অ্যাপ্রনটা পরে ইনশাল্লাহ একদিন আমরা আমাদের স্বপ্নের ক্যাম্পাসে আসব, পড়াশোনা করব, ডাক্তার হব, মানুষের সেবা করব, এবং সাথে হচ্ছে যে আমরা একজন ভালো মানুষ হব, জীবনে অনেক বড় হব, দেশ এবং জাতির জন্য অনেক কাজ করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই আরটিডিএসের ভাইয়াদেরকে একটু এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, মনে রাখবো, ঠিক আছে? আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখো, আমরা খুব খুশি হব। আর একজন ভালো হয় যদি কেউ একটা স্ক্রিনশট নিয়ে রাখো, অনেকক্ষণ ধরে হাত ধরে রাখছি, আসলে স্ক্রিনশট নিয়ে রেখে আমাদের গ্রুপগুলোতে হচ্ছে দিতে পারো। আর সবাই যারা যারা হাত রাখছিলে এবার একটু আমাদের সাথে সাথে হাতটা উড়িয়ে দিতে পারো একসাথে। রেডি, 1 2 3, ঠিক আছে ইনশাল্লাহ। এবং আমি একটা কথাও লাস্টে অ্যাড করি, যেই কথাগুলো বললা তোমরা কিন্তু আমাদেরকে কথা দিছো। তোমরা কি জানো যে কথা না রাখলে তোমার কিন্তু উপরওয়ালার কাছে জবাব দিতে হবে। যেমন আমরা যেমন উপরওয়ালার কাছে জবাব দিতে বাধ্য যে 100%-এর যদি 1%ও কম দিই, আমরা যেমন উনার কাছে জবাব দিতে বাধ্য, তোমরাও কিন্তু উনার কাছে জবাব দিতে বাধ্য যে ভাইয়াদেরকে কথা দিছি, নিজের সেরাটা দিব, সব কিছু দিয়ে পড়বো, কোনো ক্লাস এক্সাম কোনো কিছু মিস দিব না, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সব কিছু। তাহলে আমরা শেষ করি। আচ্ছা, একজন বারবার কমেন্ট করছে এইচএসসির পর মেডিকেলের কোর্স কিনে লাভ হবে কিনা। আচ্ছা, লাভ হবে কিনা তো আমি জানি না, ঠিক আছে? লাভ হবে কিনা জিজ্ঞেস করছে কিনা নাকি তোরা? আচ্ছা দেখো, লাভ হবে কিনা তো লাভ লোকসান দিয়ে যদি আসলে চিন্তা করো এটা ব্যাপারটা, কোশ্চেন উত্তর দেওয়া খুব টাফ। কিন্তু যেটা একটু আগে রাহাত তো তোমাদের সামনে এই যে কি বলে এটাকে, এই শপথ বাক্যের মতোই তোমাদের বলছে যে আমরা আমাদের সর্বোচ্চটা দিব। তো আমরা আমাদের কোর্সগুলোতে, যে সেটা সেকেন্ড টাইমার হোক ফার্স্ট টাইমার হোক, আমরা অবশ্যই সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো। তুমি যুক্ত হলে তুমি যদি সেটার 100%টা তুমি নিতে পারো, অবশ্যই লাভবান হবা। ওকে, আর এটা যদি টাকার অঙ্ক দিয়ে হিসাব করো লাভ ক্ষতির মতো, তাহলে সেটার উত্তর আসলে আমি জানি না। ভাই সেদিক দিয়ে চিন্তা করলেও লাভই হবে, কারণ ওরা যদি এই কোর্সে ভর্তি হয় তাহলে মানে যখন যে অ্যাডমিশনের যে ব্যাচটা আসবে সেটা কিন্তু ওরা টোটালি এটা 6.1 এর কথা বলতেছে ওরা, অ্যাডমিশনের মানে এইচএসসি 26 মনে হয় সম্ভবত সে। ওকে, এরকম কিছু ওরা হতে এখন পারে। এনরোল করলে তখন ওটা 6.1 এর কোর্সে যুক্ত হবা তুমি। হ্যাঁ, যদি 26 ব্যাচ 26 কোর্সে 26 ব্যাচের কোর্সে যুক্ত হবা। শুনো, স্টিল জিকে ইংলিশ ব্যাচ পাবা, কুখ্যাত এক্সাম ব্যাচ পাবা, তোমরা হচ্ছে মেইন এক্সাম ব্যাচটা হচ্ছে পাবা, তারপর হচ্ছে লাস্ট ফাইট ব্যাচ পাবা, সব কিছু পাবা। যারা হচ্ছে এইচএসসির পরেও যদি কেউ যুক্ত হও, তাও এই যে এতগুলা ব্যাচের কথা বললাম সব পাবা। সো এইভাবে তুমি এখন চিন্তা করো, এতগুলা ব্যাচ, এতজন টিচার, এতজন ভাইয়া তোমাদেরকে হচ্ছে গাইড করতেছে, তাহলে এবার বুঝতে পারছো? সো আসলে লাভ লসের ব্যাপার না, ফার্স্ট কথা। স্টিল যদি বলি লাভই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ইনভেস্টমেন্ট। আমরা লাইফে সব কিছুই করি ঈদের দিন যাতে আমাদেরকে অনেক সুন্দর লাগে, এজন্য আমরা কি অনেক টাকা খরচ করে ড্রেস কিনি না? এবং অনেকে এমনও আছে 5,000 10,000 টাকার হচ্ছে ড্রেস কিনে না, অনেক আছে জাস্ট একটা দিন আমাকে যাতে একটু সুন্দর লাগে, 2টা ছবি যাতে ভালো আসে। আর সেই জায়গায় চিন্তা করো, এটা তোমার ক্যারিয়ারের জন্য ইনভেস্টমেন্ট। তুমি যদি ইনশাল্লাহ একবার মেডিকেলের চান্স পাও, তোমার ক্যারিয়ারটা কিন্তু হচ্ছে অন্যরকম একটা গ্রাফ হবে। যাদের স্বপ্ন সারা জীবন ডাক্তার হওয়া, মেডিকেলের চান্স না পেলে কি সে ডাক্তার আর হইতে পারবা? হ্যাঁ, অনেকে বলতে পারো যে ভাই আমি হচ্ছে মেডিকেলে, প্রাইভেট মেডিকেলগুলোয় ভর্তি হবো, বাট ওভারঅল এইগুলো ছাড়া তো আর কোনো উপায় নাই। তাহলে তোমার জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসের জন্য তুমি ইনভেস্ট করতেছো, যে জায়গায় একটা ঈদের দিন আমরা ভালো লেখার জন্য একটু দাম দিয়ে ড্রেস কিনি, খাওয়া দাওয়া করি একবেলা, সেই জায়গায় নিজের ভবিষ্যতের জন্য ইনভেস্ট। এটা অলওয়েজ মনে রাখবে, এটা ইনভেস্টমেন্ট। কিছু জায়গা আছে সেগুলো সবসময় লাভই হবে। নিজের ভবিষ্যতের জন্য পড়ালেখা একটা ইনভেস্টমেন্ট। কেউ যদি পিওর ইন্টেনশনে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে, লস হয় না। লস যদি হইতো তাহলে তোমাদের সামনে এই যে আজকে আমরা যারা আছে তারা এরকম দাঁড়ায় কথা বলতে পারতাম না, কারণ এখানে প্রত্যেকেই কিন্তু অনেক ব্রাইট স্টুডেন্ট ছিল, প্রত্যেকেই তার নিজ নিজ জীবনে হচ্ছে অনেক পড়াশোনা করেই কিন্তু আজকে এই জায়গায় আসছে। পড়াশোনা করে যদি লস হইতো আজকে আমরা কথা বলতে পারতাম না, বুঝছো?
এই জন্য অলওয়েজ মনে করবা পড়াশোনা বা নিজের জীবনের যে ইনভেস্টমেন্ট এটা লাইফে সবসময় লাভবান হয়, এটা লস হয় না, বুঝছো? এটা একবেলা খাবারের মতো না যে একবেলা খাইলাম পরের বেলায় চলে গেল, এরকম না আর কি, বুঝছো? তো এইটাই ব্যাপার। আর যদি স্টিল তোমরা যদি ম্যাটেরিয়ালিস্টিকভাবে চিন্তা করো, লাভই হবে, এত কিছু পাচ্ছিস, ভর্তি হয়ে যাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।